রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে ইমরাত ভাইয়া আমাকে ধুমাইয়া একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমি গালে হাত দিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে আছি, আরেক হাত দিয়ে চোখের জল মুছছি। পুরো নাম আদৃশ চৌধুরী ইমরাত। দেখতে মাশাআল্লাহ তাদের বংশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সাথে লম্বার দিক দিয়েও। বয়স 28 ওনার। অলওয়েজ গম্ভীর মুখের আর ফর্মাল লুকে থাকা ওনার অভ্যাস। কথা এত বেশি কম বলে যে সব কথার ওনার হ্যাঁ বা না এর মধ্যে শেষ। ওনার কথার হেরফের যদি হয় ওনার বাড়িতে, তাহলে তো ওই দিন যুদ্ধ লেগে যায়। দেশের সফল ব্যবসায়ী প্লাস ডাক্তার হওয়ার সুবাদে তিনি বিভিন্ন বিজনেসম্যানদের কাছ থেকে তার মেয়ের জামাই হওয়ার অনেক প্রস্তাবও পেয়েছে, কিন্তু উনি মনে হয় সালমান খানের পথ অনুসরণ করতে চান, অর্থাৎ আজীবন সিঙ্গেল থাকার পণ করে বসে আছেন। আমি ফারহা আক্তার নিধি, বয়স 19, এইবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার বাবা মায়ের সাথে গ্রামে ছিলাম, কিন্তু গ্রামে যে মেয়েরা থাকে তাদের খুব দ্রুত বিয়ে দিয়ে দেয়। ওখানকার এক জমিদারের ছেলে রকি আমাকে একদিন স্কুল যাওয়ার পথে দেখেছিল। সেই থেকে প্রচুর ডিস্টার্ব করত, যেখানে সেখানে মারামারি করত। কেউ আমার সাথে কথা বলতে আসলে ওর ভয়ে কেউ আমার সাথে মিশতো না। একদিন রকির বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, নাকচ করে দিতে পারছে না। এই প্রস্তাব করলে আমার বাবা মায়ের গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। তবুও বাবা না বলে দিতেই জমিদার সাহেব কিছু না বলে চলে যান, কিন্তু তার ছেলে রকি এসে অনেক ঝামেলা করে, নানান হুমকি দিয়ে যায়। বাবা মা উপায়ান্তর না দেখে আমাকে তার খালাতো বোনের ছেলের কাছে, অর্থাৎ এই যমরাজ লোকটার কাছে ক্লাস 10-এ পাঠিয়ে দেন। পরিচয় তো হলো, এবার চলুন এত সৃজনশীল থাপ্পড় খাওয়ার রিজনটাও জেনে আসি। ফ্ল্যাশব্যাক। ফ্রেন্ডদের সাথে কলেজ শেষে আড্ডা দিতে রেস্টুরেন্টে এসেছি। আমরা মোট 10 জন ছিলাম, তার মধ্যে আমার ছেলে ফ্রেন্ড ছিল 4টা, আর আমি সহ মেয়ে ছিলাম 6টা। সবাই খুব মজা করতে করতে রেস্টুরেন্টে আসছি। খাবারের টেবিলে বসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। আমি রেস্টুরেন্টে আসলেই চাউমিন খাবই খাবো। চাউমিন খাওয়ার জন্য আমি টাকা খরচ করি না, হেঁটে বাড়িতে চলে আসি। আমি চাউমিন অর্ডার দিয়ে বাকিরা তাদের অর্ডার দিয়ে বিভিন্ন গল্পগুজব করতে ব্যস্ত ছিল। আমি বরাবরের মতো চঞ্চল স্বভাবের মেয়ে, প্রচুর কথা বলতে ভালোবাসি, তবে কেউ যদি ক্লোজ হয়ে যায় তবে, না হলে আমি অপরিচিতদের কাছ থেকে সবসময় দূরে থাকি। রেস্টুরেন্টটা 5 স্টার হওয়ার সুবাদে নামি দামি বিজনেসম্যানরা এখানে মিটিংয়ে আসেন। বড়লোক বাপের পোলারা ছুচকি মাইয়া পটাইয়া কেউ ডেটেও আসে, কিন্তু ভাই প্রেমে পড়তে পারলাম না কেন, এখনো এই নিয়ে আফসোস করি। তার মানে এই না যে আমার ব্যাচেলার লাইফ খুব দুঃখের। আমি আমার ব্যাচেলার লাইফ নিয়ে খুব খুশি, কিন্তু আশেপাশে লুতুপুতু কোনো প্রেম দেখলে মনে হতো আজ যদি কোনো বফ থাকতো তাহলে পরক্ষণেই ভেবে ফেলি, যাক আল্লাহ বাঁচাইছে, এমন আপদ কোনো জীবনে নাই। ওয়েটারের চাউমিন নিয়ে আসা দেখে আমি খুশিতে গদগদ হয়ে গেছি, কারণ চাউমিন দেখলে আমার মাথা ঠিক থাকে না, তবে সব সময় না, যখন ক্রেভিং জাগে আর কি। আজ ক্রেভিং জাগছে যে চাউমিন খাবই খাবো। ওয়েটার এদিকে আসতে দেখে আমি হাত বাড়িয়ে চাউমিন নিতে যাব, অমনি এক পিচ্চি পোলা কই থেকে দৌড়ে এসে আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে নিজে তো পড়ছেই, সাথে আমারই নিয়ে পড়ছে, সাথে আমার চাউমিন ফেলে দিয়েছে। আমার চাউমিন। উপরে তাকিয়ে দেখলো স্যুট পরা এক লোকের মাথায় চাউমিন পড়ে গেছে। লোকটি যখন ঘুরে তাকালো, নিধির কলিজা যেন গলার কাছে চলে আসছে, কারণ চাউমিনটা আর কারোর মাথায় না, যমরাজের মাথায়, থুক্কু ইমরাতের মাথায় পড়েছে। নিধিকে তার ফ্রেন্ড শামীম তুলে উঠালো। নিধি উঠে দাঁড়িয়ে পড়লেও চলার শক্তি নাই। ইমরাতের চোখ দিয়ে যেন মনে হচ্ছে আগুন বের হচ্ছে। সামনে এসে নিধিকে এক থাপ্পড় দিল। ব্যাস, পুরো রেস্টুরেন্টের মানুষ ফ্রিতে সিনেমা দেখে নিল। বর্তমান। এইটা হলো আমার থাপ্পড় খাওয়ার কাহিনী। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে কখনো জীবনে মার খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু যেদিন থেকে ওদের বাড়িতে এসেছি
কখনো সোজা মুখে এই কুমড়ো পটাশ আমার সাথে কথা বলেনি। অলওয়েজ রেগে রেগে কথা বলে, মনে হয় আমি ওর কোনো পাকা ধানে মই দিয়েছি। একে তো থাপ্পড় খাওয়ার জন্য গালটা ভীষণ চলছে, কান্না আসছে খুব, কেঁদেও যাচ্ছি, চোখও মুছছি। আবার চাউমিন আমার পুড়ে গিয়েছে দেখে আরো ভ্যা ভ্যা করে কেঁদে দিয়েছি। বাসায় আসছে নিধি, কিন্তু ভিতরটা ধুকপুক করছে ভীষণভাবে। কারণ মার খেয়েছে বাইরে ঠিকই, কিন্তু বাড়ি তো ওনারই। আবারও যদি থাপ্পড় মারে। থাপ্পড়ের কথা মনে হতেই অটোমেটিক গালে হাত চলে গেল নিধির। কোনো রকমে ভিতরে আসলো সে। পিছন দিক থেকে দুইটা পিচ্ছি হাত নিধির কোমর ধরে বলল, ফুপি ধরে ফেলেছি। নিধি ফিক করে হেসে দিয়ে বলল, কে এমন দুঃসাহস করলো? আমি এই বাড়ির রাজকন্যা। বলেই সামনে এসে নিজের দুই হাত কোমরে রেখে বলল। নিধি বাচ্চাটাকে কোলে নিয়ে এক পাক দিয়ে বলল, কেমন আছে আমার রাজকন্যা? বলবো কেন? সকালে না দেখা দিয়ে তুমি চলে গিয়েছিলে কেন? পিচ্ছি বলে উঠল। নিধি বলল, সরি পরি, আমি আসলে যখন তোমার ঘরে যাই তখন তুমি ঘুমিয়েছিলে, তাই আমি না ডেকে চলে আসি। নিধি মাসুমের মতো মুখ করে বলল। সামনে এসে 28 বছর বয়সী নারী আসলো। ইনি হলেন ভাবি, অর্থাৎ ইমরাত ভাইয়ার ভাবি, মেহবুব ভাইয়ার বউ। ইমরাত ভাইয়ারা দুই ভাই, বড়টার বউ হচ্ছে মেহবুব ভাই। মেহবুব ভাইয়ের বউয়ের নাম স্মৃতি ভাবি, ভীষণ ভালো উনি। এই নিধি, মাহিকে কে দেখেছো? নুডলস প্যাকেট খুলে গাড়িতে এনেছে, ছড়িয়ে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন। নিধি কিছু বলতে যাবে তার আগেই ভাবি খপ করে মাহির হাত সামনে টেনে নিয়ে আসলো। রাগী চোখে মেয়ের দিকে তাকালে মাহি টুপ করে তার মায়ের গালে চুমু খেয়ে বলল, সরি মা, এরকম কাজ করলে কেউ কি আর রেগে থাকতে পারে? স্মৃতি ভাবিও হেসে দিল। মায়ের হাসি দেখে মাহি এক দৌড় দিল। আরে আস্তে বাবা, স্মৃতি বলল। নিধি মা মেয়ের মুহূর্ত উপভোগ করছিল। ইস, সে যখন গ্রামে থাকতো তার মায়ের সাথে কতই না দুষ্টামি করত। তুমি অমন গালে হাত দিয়ে আছো কেন? নিধি কি বলবে বুঝতে পারছে না, ভেবাচাকা খেয়ে বসে আছে। আর বলবেই বা কি, যে তার গুণধর দেবর সামনে থাপ্পড় মেরেছে। মানে আজ র্যাগ ছিল কলেজে, কাকে র্যাগ দিয়েছিল কে জানে, থাপ্পড় আমি খেয়েছি। নিধি ইনিয়ে বিনিয়ে বলে উঠল। স্মৃতি গালের হাত সরিয়ে দেখলো 5টা আঙুলের দাগ একদম বসে গেছে। ফর্সা মুখে মনে হচ্ছে লাল রক্ত জমাট বেঁধে গেছে। এ কি, এত জোরে মেরেছে তোমাকে? পুরো গালের কি অবস্থা? আজ তোমার ভাইয়া আসুক, কোনো বেয়াদবের দল এই হাল করেছে। ভার্সিটিতে যেয়ে সব কয়টার খবর নিতে বলবো। স্মৃতি ভাবি রেগে গিয়ে কথাগুলো বলল। তারপর আমার হাত টানতে টানতে ডাইনিং এর চেয়ারে বসিয়ে আইস প্যাক ধরে থাকলো। আসলে ভাবি আমাকে প্রচুর ভালোবাসে, আমার সব প্রয়োজন উনি এক নিমিষে বুঝে যান। ক্লাস 10 থেকে আছি এই বাসায়, কিন্তু উনি আমার মায়ের মতন সব জিনিসের খেয়াল রাখে। আসলে মেহবুব ভাইয়া আর ইমরাত ভাইয়া মা বাবা মারা যাওয়ার পর স্মৃতি ভাবি সংসারটা সামলে রেখেছে। এত নামি দামি মানুষ হয়েও এক চুল পরিমাণ অহংকার নেই। এমনকি স্মৃতি ভাবির ফ্যামিলিও অনেক হাই ক্লাস, কিন্তু তাদের পিতামাতার মন একদম পানির মতো পরিষ্কার, কোনো ভেজাল নেই। রাতের বেলা ইমরাত হসপিটালের ডিউটি সেরে বাসায় আসছে। মেহবুব ভাইও অফিস থেকে ফিরে এসেছে। মাহি বসে আছে আর সবার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে দুই ভাই নামলো। স্মৃতি খাবার সার্ভ করছে, যে যার চেয়ারে অবস্থান করলো। নিধি কই? নিধে খুব জ্বর, আমি খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আসছি। সে কি, জ্বর হলো কিভাবে? মার খেয়ে জ্বর আসছে। কে মেরেছে? আমি মেরেছি। আর কি বলবে, দুজন চুপ হয়ে থাকলো। কারণ ইমরাত শাসন করে নিধিকে একটু বেশি। মাহি চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, কেন মেরেছো ফুপিকে তুমি? কারণ তোমার ফুফি ভুল করেছে, এখন কথা না বলে চুপচাপ খাও। ইমরাত খাবার মুখে গুজে দিয়ে বলল। মাহি মুখ ভেঙচি দিয়ে তার মায়ের হাত থেকে খাবার খাচ্ছে। গভীর রাতে নিধির মনে হলো তার গালে কেউ হাত বুলিয়ে নরম স্পর্শ পাচ্ছে, কিন্তু জ্বরের জন্য চোখ খুলতে পারছে না সে। জোর দিয়ে যখন চোখ খুলল, অন্ধকারে ঘরে কিছুই দেখতে পেল না।
ঘরের দরজাও তখন লক করা, কেই বা আসবে। আপনি খুব খারাপ ইমরান ভাইয়া, আপনার হাতে মার খাওয়ার জন্য আমি জ্বরে ভুগতেছি। দেখেন আপনার বউ যখন হবে তখন ওর হাতে মার খেয়ে আপনিও জ্বরে ভুগবেন। নিধি ঝড়ের ঘোরে বিড়বিড় করে বলছে। নিধির জ্বরের ঘোরে বিড়বিড় বলাটা কারো কানে যেতেই ব্যক্তিটি অন্ধকারের মধ্যেই বাঁকা হাসি দিল। সকালবেলা নিধির ঘুম ভাঙল বেলা 12টা। জ্বর কমলেও শরীরের দুর্বলতা এখনো যায় নাই। মনে হচ্ছে কতই না চালের বস্তা তুলেছে যে শরীরটা ভার হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেল। স্মৃতিভাবে বসে বসে কাজ দেখিয়ে দিচ্ছে নতুন মালিদের। পুরনো মালি চলে গিয়েছে বয়স হওয়ার কারণে, আর পারছে না কাজ করতে, এই জন্য। তুমি ডাইনিংয়ে যাও, আমি আসছি। নিধি মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে সামনে পরোটা দিল ভাবি, কিন্তু মুখে দিতেই তিতা লাগলো। মনে হয় জ্বরের মুখে, এই জন্য খেতে পারল না। তখন ভাবি স্যুপ করে দিল। মাহিও স্কুলে গেছে, নয়তো ওর সাথে মজা করা যেত। কল বাজছে, দেখলো শামীম ফোন দিয়েছে। নিধি বলল বল। শামীম বলল আসিস নিজে কলেজে? নিধি বলল জ্বর হয়েছে রে, এই জন্য আসিনি। এদিকে একটা আননোন নাম্বার থেকে নিধির ফোনে কল এসেই চলেছে। নিধি দেখেও অ্যাভয়েড করলো, যেহেতু চেনে না, দেখেও কি হবে। বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। যে ব্যক্তিটি ফোন দিয়ে বারবার ওয়েটিং পাচ্ছিল সে রাগে সজোরে গ্লাস ভেঙে ফেলল। সন্ধেবেলা নিধি আরামসে শুয়ে ফেসবুক চালাচ্ছে। নিউজ ফিডে এটা সেটা ফানি ভিডিও দেখছে আর হাসছে একটু পর পর। ইমরেত নিধির রুমে এসে যখন দেখলো নিধি ফোনে কি দেখছে আর হাসছে, তখন নিধির কাছে এসে ফোনটা নিয়ে সজোরে ফেলে টুকরো টুকরো করে দিল। আল্লাহ, আমার ফোন! যেহেতু কাজের সময় তোমাকে পাওয়া যায় না, ফোনও তোমার কাছে থাকবে না। ইমরেত দাঁতের দাঁত চেপে কথাগুলো বলে হনহন করে বেরিয়ে পড়ল। নিজের চোখে জল এসে গেছে। কেন তাকে দেখতে পারে না এই লোক? কি করেছে সে তার? ভাঙা ফোন হাতে নিয়ে বসে বসে কাঁদছে নিধি। নিধি অনেকক্ষণ যাবৎ ঘর থেকে বের হয়নি, আর বের হবেও না সে। কি পেয়েছে কি? হ্যাঁ, ওনার বাড়িতে থাকি বলে কি এমন বিহেভিয়ার করবে? থাকবো না, কাল হোস্টেলে চিট খুঁজবো। থাকবো না এই যমরাজের বাড়ি। নিজে নিজে বক বক করছে আর চোখের জল মুছছে নিধি। এদিকে ইমরেত নিজের রাগ সংযত করতে পারছে না দেখে ওয়াশরুমে চলে গিয়েছে। গোসল করে বেরোনোর পর একটু হালকা লাগছে। তবে নিধির ফোনের ওয়েটিং করার কথা মনে পড়তেই আবারও মাথার রগটা ফুলে উঠেছে। রাতের বেলা ডাইনিংয়ে যেয়ে ইমরেত দেখলো নিধি খেতে আসেনি। নিধি কই? ভাইও আসবে না, তুই খেয়ে নে। ঘরে বসে মাহি আর নিধি মিকি মাউস দেখতেছে। মেহমুব বলে উঠল স্মৃতি বলার আগে। রাগে গাটা আরও রিড়ি করে উঠল ইমরেতের। কোনো রকমে দাঁতের দাঁত চেপে মুখের ভিতর খাবার গুজে উপরে চলে গেল। এদিকে মেহমুবের নজর গেল স্মৃতির শাড়ি ভেদ করে পেটের উপর। চট করে শয়তানি করার বুদ্ধি মাথায় আসলো তার। পানি হাতে নিয়ে স্মৃতির পেটে হাত রাখলো মেহবুব। এরকম আক্রমণে স্মৃতির চিৎকার দিতে যেও থেমে গেল। বুঝলো বাহিরে আছে, চিৎকার দিলে খারাপ দেখায়। কটমট করে মেহবুবের দিকে তাকালো। সে খুব মনোযোগ দিয়ে চিকেন খাচ্ছে। এদিকে মেহবুব ভিজে হাত সরায়ও না, ভিতরে ভিতরে পৈশাচিক আনন্দ নিচ্ছে। স্মৃতি টেবিলের নিচে দিয়ে দিল এক গুতা মেহবুবের পায়ে। মেহবুব ব্যথাতে বলে উঠল। স্মৃতি দেখলো মেহবুব হাত সরিয়ে দিয়েছে, দেখে হাফ ছেড়ে বাঁচল। আরেকবার এমন করলে তোমার সব কয়টা হাড় ভেঙে দিব আমি। লেটস মি বেবি, রুমে যাও। তোমার কপালে কি আছে তখন দেখবে। ইমরেত সার্জারি নিয়ে একটু কথা বলছে অফিসের লোকের সাথে। কাল সকালে একটা বড় অপারেশন করতে হবে তাকে। বড় অপারেশন সব ইমরেতই করে। ইমার্জেন্সি ছাড়া যায় না সে হসপিটাল, বাকি সময় ব্যবসায়। লোকজন ভাবে এত ট্যালেন্ট কিভাবে আসে, দুই দিক সামাল দেয়। ইমরেত কথা বলতে বলতে চোখ আটকে গেল সামনের ব্যালকনিতে নিধি ইজি চেয়ারের উপর গুটিসুটি মেরে মাহিকে বুকের উপর রেখে ঘুমিয়ে গেছে। ইমরেত প্রয়োজনীয় কথা শেষ করে মাহির রুমে রওনা দিল। মাহির রুমে গিয়ে ইমরেত দেখলো মাহিকে বুকে চেপে নিধি ঘুমিয়ে আছে। আসলেই কত নিষ্পাপ লাগছে দেখতে তাদের। মাহিকে কোলে নিয়ে ওর বেডে শুয়ে দিল। তারপর নিধির কাছে এসে কিছুক্ষণ তাকালো। এই মুখ দেখে আমি আমার বয়সটা ভুলে গেছি। আমি তোমার বাচ্চামো দেখে
নিজের যে তোমার থেকে 10 বছরের বড় সেটাও ভুলে গেছি। কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে প্রথম দেখে দুর্বল হয়ে গেছি। নিজের অনুভূতির প্রতিটা শিরায় তোমাকে আবদ্ধ করে ফেলতে চাই। করে ফেলেছি এই 3 বছরে। হ্যাঁ, তোমাকে চাই, আমি খুব করে চাই। এত বেশি চাই যে কখনো আমি তোমার বড় কিংবা তুমি আমার ছোট এই অনুভূতিটা বুঝতে না পারি। আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি, এত বেশি যে তোমাকে আমি ব্যতীত অন্য কেউ কখনো তো ভালোবাসা তো দূরেই থাক, পছন্দ করুক আমি তা চাই না। আমি পারলে তোমাকে আমার বক্ষ পিঞ্জরে লুকিয়ে ফেলতে চাই। আজ যখন তোমার খোঁজ নেওয়ার জন্য ওয়েটিং দেখলাম, বিলিভ মি, মনে হচ্ছে সামনে পেলে টাটিয়ে 2টা চোর মারি। দুনিয়ার সবার সঙ্গে তোমার যত কথা, আর আমি সামনে আসলে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আমার অনুভূতি তোমার চোখে পড়তে দেয় না, আমি জানি, কিন্তু খুব শীঘ্রই তোমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবো। নিধিকে কোলে তুলে মাহির পাশে শুয়ে দিল। কথাগুলো নিধি শুনতে পেত, কিন্তু ঘুমের জন্য তার হুঁশই নাই। কেউ তাকে তার অজান্তে এত বেশি চেয়ে ফেলেছে। নিধির কপালের চুল সরিয়ে মাথায় চুমু দিয়ে দুজনের গায়ে চাদর দিয়ে লাইট অফ করে ইমরাত চলে গেল। স্মৃতি ঘুমাতে পারছে না। যখন সে বেডে ঘুমাচ্ছে, মেহবুব তার গায়ে পানির ছিটা মারছে। দেখলে কোনো উপায়ান্তর নাই, নিজের রুম থেকে চাদর নিয়ে বারান্দায় চলে গেল। মেহবুবের মেজাজটা এবার খারাপ হয়ে গেল। এমনিতে সময় পায় না ওকে আদর করার, যখন কাছে পায় হয় মাহি আসে, না হয় অন্য কাজ পড়ে। না, আর এরকম করতে দিব না। ওই ভুলেই গেছে ওরে আমি কেমনে তুলে এনে বিয়ে করেছি। ধপাধপ পা ফেলে স্মৃতির কাছে গেল, কোমরকে শক্ত করে ধরে কাছে ঘুরিয়ে দেওয়ালে ঠেসে ঠোঁটে ঠোঁট বসালো। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করেও স্মৃতি পার পেল না যখন, তখন নিজেও তাল মিলালো। সে জানে মেহবুব বরাবরই জেদি, আর সেখানে স্মৃতিকে নিয়ে সবসময় সিরিয়াস। স্মৃতির গায়ের ঘ্রাণ মেহবুবের কাছে টনিকের মতো কাজ করে। স্মৃতিকে কোলে তুলে ভালোবাসার রাজ্যে ডুব দিল মেহবুব। সকালবেলা নিধি নিজেকে বেডে পেয়ে একটু অবাক হলো। সে তো ছিল মাহিকে নিয়ে বারান্দায়, এখানে কিভাবে এলো সে? মাহির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমে কাঁদা। 4 বছরের মাহি তার মা বাবার মতো গায়ের রং পেয়েছে, দেখতেও পুতুল। মাহির কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। ইমরাত তাড়াতাড়ি নাস্তা সেরে সার্জারির জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল। মেহবুব এখনো স্মৃতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে মেহবুবকে ঠেলে উঠতে যেয়ে স্মৃতি এক দফা কামড় খেয়ে শুয়ে আছে। আরেকবার যদি এরকম করো, গতকাল রাতে যেমন রেস্ট দেই নাই, আজ সারাদিনও তাই হবে। এই বলে মেহবুব স্মৃতির বুকে মুখ গুজে ঘুম। স্মৃতি মনে মনে গালি দিলেও মেহবুবের দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিল সে। সকালে নিধি উঠে সবার জন্য নাস্তা বানালো। সে ভাবলো সবাইকে চমকে দিবে যে সেও পারে। এদিকে নিধি ফ্রেশ হয়ে ক্যাম্পাসে যায়, আর সেখানে যোগাযোগ করে হোস্টেলের সিট ফাঁকা আছে কিনা খোঁজ খবর নেয়। বন্ধুরা ফোন দিয়ে পায় না নিধিকে, এই জন্য জিজ্ঞাসা করছে ফোন অফ কেন। কি বলবে বুঝতে না পেরে নিধি কথা কাটিয়ে অন্য কথা তুলে ব্যস্ত হয়ে পড়ল। ইমরাত সার্জারি শেষে ফ্রেশ মুড নিয়ে কেবিনে আসছে। তার অপারেশন সাকসেস হয়েছে, এমন কোনো রেকর্ড নাই যে হিট করে নাই। কোনো অপারেশন তার আনসাকসেসফুল হয় নাই। নিধির ফোন ভেঙে দিয়েছে, আজ ওর জন্য ফোন কিনবে। বেচারি গান না শুনে থাকতেই পারে না। ফোন নাই কিভাবে যে আছে। বাসার লোকের সাথে সে ল্যান্ডলাইনে কথা বলল। আমার দেওয়া ফোন নিবে না জানে সে, স্মৃতিভাবিকে দিয়ে দেওয়াবে। বাঁকা হাসি দিয়ে ভাবছে ইমরাত। ফোন বাজছে ইমরাতের। রিসিভ করে দেখলো তার গার্ডের নাম্বার এটা। স্যার, নিধি ম্যাম হোস্টেলে সিট খুঁজছে, বেশ কয়েকজনকেও বলছে। এখনো স্বামী ফ্রেন্ডের সাথে বসে আছে, যে করেই হোক সিট খুঁজে দিতে। গার্ডের কথাটা শুনে ইমরাতের ভালো মুডটায় নিমিষেই বিষে পরিণত হলো। মাথার মধ্যে মনে হচ্ছে দপদপ করে আগুন জ্বলে উঠল। রগগুলো কেমন চারা দিয়ে উঠেছে। আজ এর বিহিত করেই ছাড়বে সে। ও যেন সিট খুঁজে না পায়, আর শামীম ছেলেটার একটা ধুলাই দাও, যেন হসপিটালে 1 মাস থাকে, খরচ নিয়ে নিয়ে অফিসে এসে। গট ইট? রাগের দাঁতের দাঁত চেপে বলল ইমরাত। ফোন কেটে মাথার চুলগুলোকে অনবরত টানছে ইমরাত। মেজাজ যে সপ্তমে তার। সিট খুঁজা বের করাচ্ছি তোমার আমি। অ্যাপ্রন খুলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। নিধি কলেজের সামনে রিক্সার জন্য ওয়েট করছে সে, কিন্তু এই ভর দুপুরে সে রিক্সা পাচ্ছে না। এমনিতেও হোস্টেলে সিট খোঁজার চক্করে অনেক লেট হয়ে গেছে। নিধির সামনে একটা গাড়ি এসে থামলো। নিধি দেখেও অ্যাভয়েড করলো। কিছুটা দূরে সরে এসে আবার রিক্সা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল।
গাড়ির ভিতরের মানুষটা বেরিয়ে এসে নিধির হাতে এত শক্ত করে ধরলো, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে মানুষটা আর কেউ নয়, ইমরেত। ফর্সা মুখ রোদে একদম চকচক করছে, কিন্তু মুখ লাল হয়ে গেছে রাগে। আরে ইমরান ভাইয়া ছাড়েন, কই নিয়ে যান ভাইয়া? আমি যাব না, আজব লোক আপনি, শুনতে পান না? নিধি বলেই যাচ্ছে আর হাত মুচড়াচ্ছে। ইমরেত নিধির মুখে ভাই ডাক শুনলে খেপে যায়, কিন্তু কিছু বলেনি এতদিন। আজ এমনিতেই মেজাজ গরম, ভাইয়া ডাক শুনে আরও চেতে গেছে সে। গাড়ির দরজা খুলে নিধিকে ধাক্কা দিয়ে বসালো। নিধি হাতে ব্যথা পেলেও ভয়ে কিছু বলছে না, কারণ ইমরেতের এই রূপ কখনো সে দেখেনি। ইমরেত নিজেও গাড়িতে বসে পড়ে, নিধির দিকে ঝুঁকে সিট বেল্ট লাগালো। প্লিজ ভাইয়া গাড়ি চালাবেন না, আমি বাড়ি যাব। নিয়ে যাওয়াচ্ছি বাড়ি। স্মৃতি মাত্র গোসল সেরে বের হলো। কাল রাত থেকে মেয়ের দেখা পায়নি সে। তাড়াহুড়ো করে বের হয়ে খুঁজছে মাহিকে। মাহিকে পেল স্মৃতি গার্ডেনের মাটিতে খেলা অবস্থায়, পুরো জামাতে মাটিতে ভরিয়ে দিয়েছে। ওকে কোলে তুলে নিয়ে গেল গোসল করানোর জন্য। এদিকে মেহবুব স্মৃতিকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ডাক দিয়েও পায় না। স্মৃতি মাহিকে গোসল করিয়ে নিয়ে আসছে কোলে করে। মামের খুনসুটি দেখতে মেহবুবের অনেক ভালো লাগছে। টুপ করে স্মৃতির কোমর জড়িয়ে ধরলো পিছন থেকে। স্মৃতি একটু কেঁপে উঠাই বলল, গাড়ি চলছে অজানা রাস্তায়, ধুকপুক করছে নিধির মন। কিছু বলতে গেলেই ইমরেতের চোখ পাকিয়ে তার দিকে তাকাচ্ছে। এমন লুক দেখে ভয়ে তার জান এতটুকু হয়ে গেছে। ভাইয়া একটু ঢোক গিলে নিধি ডাকলো ইমরেতকে। ইমরেত গাড়ি থামালো জোরে ব্রেক কষে। রক্তিম চোখ নিয়ে তাকালো নিধির দিকে। নিধি ইমরেতের ওই চোখগুলো দেখে একটা শুকনো ঢোক গিলল। কে যে হাতে ধরে নিজের কপালে নিজে পাঠাতে যায় সে। ইমরেত ঝুঁকে আসে নিধির দিকে। এমন কাছে আসা ইমরেতের নিধি কেমন যেন একটু ভরকে যায়। তবে ইমরেতের শরীরের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। মনে হচ্ছে নিধির আজ খেয়ে ফেলি ঘ্রাণসহ মানুষটাকে। চিচি কি সব ভাবছি আমি। চোখ তুলে তাকাতে যাবে, দেখে ইমরেতের চোখগুলো কেমন ঘোলা আর লাল হয়ে আছে। ঠোঁট দুটো শুষ্ক হয়ে আছে, চুলগুলো এলোমেলো, আর সামনের কপালে কিছু চুল। তার কেমন লাগছে যেন, ঠিক ভয়ঙ্করই লাগছে তার কাছে এখন মানুষটাকে বর্তমানে। ভাই। নিধির এই ভাই ডাকটা সম্পূর্ণ বলার আগেই ইমরেত তার দুই হাত দিয়ে নিধির মুখটা সামনে এনে নিজের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। এমন অ্যাটাক করা নিধি হজম করতে না পেরে চোখগুলো ডিমের মতো বড় বড় করে দিয়েছে। ইমরেতের এক হাত নিধির কোমরে চলে গিয়েছে, আর এক হাত নিধির চুলটা শক্ত করে ধরে আছে। নিধির মনে হচ্ছে হাওয়াতে ভাসছে, শরীরটা প্যারালাইজড লাগছে তার কাছে। নিয়ন্ত্রণ নাই তার শরীর তার কাছে। এরকম কেন লাগছে? এরকম ইমরেত ভাই করলো কেন? উনি তো আমারে দেখতেই পারে না, তাহলে এরকম করে চুমু খাচ্ছেন কেন? বিভিন্ন প্রশ্ন নিধির মনে ঘুরপাক খাচ্ছে। ওর অপর পাশে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট বিলীন করে যাচ্ছে মনে হচ্ছে। এই দিনটার জন্য সে অপেক্ষায় ছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু ইমরেতের সরে আসার নাম নেই। নিধির মনে হচ্ছে ঠোঁট মনে হয় আর নাই। একটু সরে আসতে চাইলে ইমরেত নিধির উপর উঠে পড়ে, গাড়ির সিটের সাথে চেপে ধরে। নিজের মতো করে চুমু খেয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইমরেতের ঠোঁটের যুগলবন্দি থেকে নিধি মুক্তি পেল। নিধির আগে ঠোঁটটায় হাত দিচ্ছে, তার ঠোঁট আছে নাকি গায়েব হয়ে গেছে হাত দিয়ে দেখলো আছে, কিন্তু জ্বলছে খুব। ইমরেতের গাড়ি সিটে হেলান দিল, মাথার উপর দিকে তুলে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। নিধিও তাই। ইমরেত চোখ বন্ধ অবস্থায় বলে উঠল, এইভাবে আমার ভিতর অধিকার আমি কখনো কাউকে দেইনি, কিন্তু তুমি যখন থেকে লাইফে আসছো আমার ভিতরটাকে প্রতিনিয়ত পুড়িয়ে ছারকার করছো। এর উত্তর আছে তোমার কাছে? নিধি এই কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে আছে ইমরেতের দিকে। কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমরেত আবারও বলা শুরু করলো, আমি তো চাইনি তোমাকে ভালোবাসতে, কেন বাধ্য করলে আমার বাসায় এসে আমাকে তোমার মাতাল করা প্রেমে ফেলতে? বলো কেন করলে? চিৎকার দিয়ে বলল ইমরেত। একে তো ইমরেতের কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত ইমরেত ভাই যে তাকে ভালোবাসে এটা শুনে মনে হচ্ছে কেউ তাকে 10 তলা থেকে ফেলে দিয়েছে। ইমরেত নিধির কাছে এসে তার ঠোঁটে হাত বুলালো বৃদ্ধ আঙুল দিয়ে। নিধির এমন ছোঁয়াতে একটু কেঁপে গিয়ে সরে আসলো। খুব জ্বলছে তাই না বেবি? ইমরেত ঘোর লাগা কণ্ঠে বলছে। বেবি শুনে মনে হচ্ছে নিধির ঝটকা খাইছে।
মনে হচ্ছে উড়াধুরা কাঁদতে পারলে হতো। ঠোঁটটাকে একটু চেপে ধরলো ইমরেত। জ্বলছে এমনিতে, তার উপরে চেপে ধরাতে নিধি আসলে একটু ব্যথা পেয়েছে। এই জ্বালা ব্যথা সহ্য করে নাও, আমি এতদিন সহ্য করে এসেছি। নাও ইউর ট্রান। যে দহনে আমি পড়েছি বা পড়ছি, এখন আমার এই আক্রমণগুলো দিয়ে তোমাকে পুরাবো। আবারও নিধির দিকে তাকালো সে। চুপচাপ বসে আছে। প্রশ্ন অনেক চলছে তার মনে, কিন্তু জিজ্ঞেস করার সাহস সে পাচ্ছে না। ছোট মাথাতে এত চাপ নিও না। চাপ নিতে এত ইচ্ছা হইলে আমাকে নাও, আমাকে নিয়ে ভাবো। বাট ডোন্ট ইউ থিঙ্ক যেখানে আমার জায়গাতে ভুল করে অন্য কারো বিচরণ হোক। আর ভাইয়া টাকার এই বোকামিটা নেক্সট টাইম করবা না, আদারওয়াইজ এর থেকে রেজাল্ট খারাপ করে দিব তোমার। আর জাস্ট কেবল তো শুরু তোমার কাছে এসব। আবার অনুভূতির সংমিশ্রণগুলো তুমি এখন থেকে টের পাবে। আল্লাহ, সব ছেড়ে মানুষরূপী ডাক্তার দানব আমার উপরে আছাড় খেয়ে পড়লো। নিধি নিজের মনে কথাগুলো বলছে। বাড়ি পৌঁছালো তারা দুজন। ইমরেত গাড়ি থেকে নেমে টেনে নিধিকে নামালো। নিধি এক প্রকার রোবটের মতো ইমরেতের সাথে হাঁটছে। হাত ছুটাতে চাইলে ইমরেতের এক ধমক। সাহস দেখানোর ভুল করো না। মাহি দেখছে তার ছোট চাচ্চু কিভাবে তার নিধি ফুপিকে উপরে নিয়ে যাচ্ছে। সে তখন লিভিং রুমে রং পেন্সিল দিয়ে কাগজ কলমে কি আঁকছিল। নিধির সামনে এসে নিধিকে আয়নার সামনে দাঁড় করালো ইমরেত। এই যে এখানে তোমার অবস্থান, আর এখানেই থাকতে হবে তোমাকে। কানে গেছে? না গেলে ঢুকিয়ে নাও। হোস্টেলের সিট খোঁজা কিংবা অন্য জায়গাতে গিফট হওয়ার কথা মাথা থেকে বের করে ফেলো। আর মাইন্ড ইট, আমার কথা কেলাপি করলে নেক্সট অপারেশনের শিকার তুমি হবে। ইউ নো দ্যাট আই এম বেস্ট ইন দিস। আর সব সকল ছেলে বন্ধুদের সাথে মিশা বন্ধ করো। আর কারো পাশে যদি বসতে দেখি অবস্থা খারাপ করতে 0 সেকেন্ডও ভাববো না আমি। ইমরেতের কথাগুলো বলার শেষে নিধির বাম হাতে একটা কামড় দিয়ে চলে গেল। নিধি আজ তো একটা সার্জার ডাক্তার রাক্ষস। অনলি ফর ইউ বেবি। নিধি মুখে হাত দিল সাথে সাথে। ইমরেত চোখ টিপ দিয়ে চলে গেল। নিধি গোসল ছেড়ে অনেকক্ষণ আগে থেকে ঘরে বসে আছে, দরজা লক করে। তার সাহস জাগছে না বাইরে যাওয়ার। বাইরে গেলে ওই যমরাজ তাকে আবার ধরবে। নিধি চুলে গামছা পেঁচিয়ে বসে আছে। ভালো লাগছে না কিছু তার। ফোনটাও নেই যে অনলাইনে কিছু দেখবে সে। ইমরেত গোসল সেরে নিচে গেল, কিন্তু সবাই নিচে থাকলেও নিধি নিচে নামে নাই দেখে একটু ভ্রু কুচকালো। মামুনি, তুমি একটু উপরে যাও, গিয়ে তোমার নিধি ফুফিকে ডেকে নিয়ে আসো তো। আচ্ছা তুমি যাও না, আমি যাই। ইমরেত জানে নিধি কেন নিচে নামছে না। বেশ কিছু বলল, জাস্ট তার ভাই ভাবিকে ডেকে জানালো তার কিছু কথা আছে জরুরিভাবে। মেহবুব, স্মৃতি আর ইমরেত ডিনার সেরে লিভিং রুমে যেয়ে বসলো কফির মগ নিয়ে। বল তোর জরুরি কথা। ভাইয়া, নিধি হোস্টেলে সিট খুঁজতে বেরিয়েছিল। সে কি? কেন? স্মৃতি দমে গেল। চোখের ইশারায় নানান প্রশ্নে ঘুরপাক কাচ্ছে ইমরেতের সামনে। আমি তো ওর ফোন ভেঙে দিয়েছি এই জন্য, আর এর আগের দিন তাপ্পড় মেরেছিলাম ওই জন্য। মেহবুব আর স্মৃতি জানে ইমরেত নিধিকে দেখার পর থেকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি সে। নিধির উপর জোর খাটানো, তাকে বকা দেওয়া সব কিছুই তারা বুঝতো, কিন্তু ইমরেত বিষয়টা এড়িয়ে চলেছে বারবার। ভাইয়া, ওই ভুল করেছে হোস্টেলে খুঁজো, আর সেটা ছেলে ফ্রেন্ডদের হাত দিয়ে। আর সেদিন আমার মাথায় চাউমিন ফেলেছে, ওর এই ছেলে ফ্রেন্ড তাকে তুলেছে। আবার সেদিন আমি ফোন দিয়ে ওয়েটিং পেয়েছি, পরে জেনেছি ওর ছেলে ফ্রেন্ড কল দিয়েছিল। আর আমি যে কল দিয়েছি ওর চোখে পড়ে নাই। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এই জন্য ফোন ভেঙে দিয়েছি। সে তো ঠিক আছে, কিন্তু তুই কি ওকে বলেছিস তোর মনের কথা? অ্যাকসেপ্ট করেছে নাকি না? করে নেই, আসলে শখই আছে এক প্রকার। আর অ্যাকসেপ্ট করলে তো ভালো, আর না করলেও তাকে এখানেই। আমারে বিয়ে করলে তাকে সংসার করতে হবে। দুই ভাই একই। মেহবুব ঠিকই শুনতে পেয়েছে স্মৃতির কথা। স্মৃতির দিকে তাকাতে এসে ভেঙচি দিল। মেহবুব বাঁকা হাসি দিল, ইশারায় বুঝালো ঘরে যেয়ে খবর আছে তোমার। ভাবি, এইটা ফোন ওর জন্য নিয়েছি, তুমি দিয়ে দিও, আমি দিলে কাহিনী করবে। স্মৃতির হাতে ইমরেত ফোন দিয়ে উপরে চলে গেল নিধির রুমে। মেহবুব স্মৃতিকে কোলে তুলে নিজের ঘরের পথে রওনা দিল। আরে, আবার কোলে নিয়েছো তুমি? বাড়িতে রেখে নিলে কে কি ভাববে? স্মৃতি এইভাবে নানান কথা বলছিল। মেহবুব নিজের ঠোঁট দিয়ে স্মৃতির মুখ বন্ধ করে দিল। ইমরেত নিধির রুমে যেয়ে দেখে সে বারান্দাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে। তার মানে সে এখনো ঘুমায়নি। ইমরেত পিছন থেকে নিধিকে ধরল।
নিধি ভয় পেয়ে এক লাফে ইমরাতের থেকে 2 হাত সরে গেল। ইমরাত ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, এনিথিং রং? নিধি মুখ ঘুরিয়ে নিল। আপাতত এখান থেকে কেটে পড়তেই ভালো হবে, এই মানুষটার সাথে কথা বলতে ভাল লাগে না। নিধি মুখ উঁচিয়ে ভেঙচি দিল যে সে যাবে না। ইমরাত কটমট করে তাকালেও নিধির নজর স্থির তার নিজের পায়ের দিকে। ইমরাত কাছে যেয়ে নিধির কোমর চেপে উপরে তুলল। নিধি হকচকিয়ে টাল সামলানোর জন্য ইমরাতের টি শার্টের গলা ধরে আছে। এক কথা তো একেবারে কানে যেন তোমার, তাই না? আপনি যখন তখন এইভাবে কাছে আসেন কেন? একটু নামান আমাকে। আমি সবসময় নিজের মর্জি চলি, এটা হয়তো তুমি এতদিনে বুঝে গেছো। মাহি চলে আসবে, প্লিজ ভাইয়া, ওর ঘুমানোর টাইমও হয়ে এসেছে। তো দেখবে তার চাচ্চু আর ফুফি কিভাবে রোমান্স করছে। নিধির কানে মুখ নিয়ে কথাগুলো বলল। নিধি একরকম নিঃশ্বাসের সাথে লড়াই করার ক্ষমতা নেই তার। কেমন যেন কুঁচকে গেল ইমরাতের বুকের মধ্যে। ইমরাত আরেকটু শক্ত করে নিধির কোমরটা ধরল। নিচে আসো নাই কেন? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব? আপনি ছিলেন যে, এই জন্য যাইনি। নিধি মুখ ভেঙচে কথাগুলো বললেও ইমরাতের দিকে তাকিয়ে সে বুঝতে পারলো ভুল সময়ে ভুল উত্তর দিয়ে ফেলেছে। সাথে সাথে মুখে হাত দিল। ইমরাত নিধির মুখ থেকে তার হাতটা সরালো, ঠোঁটে হালকা স্পর্শ দিল। নিধির মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরে আছে। ভালোবাসি খুব বেশি তোমায়। সকালবেলা সবাই ডাইনিংয়ে নাস্তা খাচ্ছিল। এমন সবাই উপস্থিত হলো নিধির বাবা মা। নিধি ওর বাবা মাকে দেখে জড়িয়ে ধরলো তাদের। অনেকদিন পর দেখে মনে হচ্ছে কেঁদে দিয়েছে। ঈদে যেতে পারে না ওই জমিদার ছেলের জন্য। কেমন আছিস? ভালো, তোমাদের দেখে অনেক ভালো হয়ে গেছি। এভাবে নানান কথা হচ্ছিল। ইমরাত নিধির এমন খুশি মুখ দেখতে চেয়েছিল, কিন্তু বুকের কোণে কোথাও যেন মনে হচ্ছে ব্যথা হচ্ছে। তার চিন্তা, নিধির বাবা মা এসেছে এখানে নিধিকে নিয়ে চলে যায়, সে তো থাকতে পারবে না নিধিকে ছাড়া। নিঃশ্বাসটা আটকে আসছে গলার কাছে ইমরাতের। নিধির বাবা মা এখানে এসেছে কারণ নিধির বাবা সরকারি কাজ আটকে পড়ে আছে, সেটা দেখতে এসেছে। মা, আমি বাড়ি যাব তোমাদের সাথে। ইমরাত কটমট করে তাকালে নিধি ওর মায়ের পিছে একটু মুখ লুকালো। স্মৃতি ইশারায় ইমরাতকে শান্ত হতে বলল। কেন, আমার বোনের কি এখানে ভালো লাগছে না? নিধি মুচকি হাসলো। ইমরাত উপরে গেল। কিছুক্ষণ পর নিধিকে ডাকলো। আমার কফি কই নিধি? আসলে নিধি এখানে আসার পর থেকে নিধি ইমরাতকে কফি দেয় আন্টি। স্মৃতি ইমরাতের রাগ সম্পর্কে অবগত। সে কেন ডাকছে নিধিকে এখন ভালো মতো বুঝেছে। এখন নিধি না উঠলে যে তাণ্ডব করবে সেটা বুঝতে পেরেছে, তাই কথাগুলো বলল। যা দিয়ায় কফি, ইমরাত বাবা চাইছে। নিধি দেখলো উপায়ন্তর নেই, তখন ভয়ে ভয়ে কফি বানিয়ে ইমরাতের ঘরে রওনা দিল। নিজের বুকে ফু দিল যেন যমরাজ তার জমগিরি না তুলে। স্মৃতি, মেহবুব, রফিক এবং রুবা সবাই নিচে কথা বলছে। মাহি বসে আছে নিধির মায়ের কোলে। আসলে আঙ্কেল, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। লিভিং রুম, মেহবুব, স্মৃতি আর নিধির বাবা মা বসে আছেন। মাহি বাহিরে তার নানির সাথে খেলছে। আসলে আঙ্কেল, একটু কথা ছিল আপনার সাথে জরুরিভাবে। হে বাবা, বলো। নিধির বিয়ে শাদীর কথা কি কিছু ভাবছেন? আসলে বাবা, বিয়ে তো অনেক আসছে, কিন্তু জমিদারের ছেলের জন্য সবগুলো ভেঙে যাচ্ছে। যে প্রস্তাব দিচ্ছে সেই পরিবারকে মারার হুমকি সে দিয়ে আসছে। না জেনে আমার মেয়েটার কপালে কি আছে? নিধির বিয়ে আমি আমার ভাই ইমরাতের সাথে দিতে চাই। নিধির বাবা মা প্রস্তাবটা শুনে ভরকে গেল। তাদের মতো সামর্থ্য নাই যে বড় ঘরে মেয়ে দিবে। চৌধুরী পরিবার এই শহরের সবচেয়ে ধনী পরিবার, সেটা লোকমুখে শোনা যায়। এই প্রস্তাবে তারা যে অপ্রস্তুত হয়েছে স্মৃতি সেটা বুঝতে পেরেছে। আঙ্কেল, আমাদের ইমরাত খুব ভালো। সে নিধিকে সেই 4 বছর থেকে ভালোবাসে। সে এখানে আসার পর ইমরাতের মধ্যে আমরা যতটা চেঞ্জ দেখতে পাই তা কখনো দেখিনি। আপনি ভাববেন না আমরা জোর করছি। ইমরাত নিধিকে নিয়ে কতটা দুর্বল আমরা দেখতে পাই সেটা। আর নিধিকে প্রচণ্ড ভালোবাসে। নিধিকে ছাড়া সে যে অন্য কাউকে এখন পর্যন্ত বিয়ে করতেও চায় না। বিয়ে নামক শব্দ শুনলে রেগে যায় সে। নিধিকে আমরা আমাদের বাড়িতে ছোট পুত্রবধূ হিসেবে নিতে চাই আঙ্কেল। নিধির বাবা মায়ের মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেল। সে সাথে সৎপাত্রে নিজের মেয়ের জন্য পেল। বুক থেকে অনেক বড় একটা পাথর যেন মনে হলো সরে গেল তাদের।
নিধির বাবা মাও কথা পাকা করে দিল যে ইমরেতের সাথে নিধির বিয়ে দিবে। মেহবুব স্মৃতির দিকে চোখ টিপ দিল। স্মৃতির বেচারি লজ্জা পেয়ে মিষ্টি আনতে গেল। তাদের মধ্যে এই কথা হলো নিধির প্রথম বর্ষর পরীক্ষা শেষে বিয়ে দিবে দুজনের। ততদিন কথাটা নিধির অজানা থাকুক। অহেতুক চাপ নিয়ে পরীক্ষা খারাপ করুক তার দরকার নেই। ইমরেতের রুমে নিধি কফি নিয়ে গেছে। রুমে নক করলো, কিন্তু রেসপন্স না আসতে ফিরে আসতে গেলে নিধিকে টেনে ইমরেত রুমের ভিতরে নিয়ে দরজা লক করে দিল। এইভাবে হ্যাচকা টান পড়াতে নিধির হাত থেকে কফির মগ পড়ে ভেঙে গেছে। আরে দিলেন তো মগটা ভেঙে। ইমরেতেরও সারা শব্দ না পেয়ে নিধি যখন মুখ তুলে উপরে তাকালো, তখন ইমরেতের মুখটার দিকে তাকালে ইমরেতের মুখ দেখে সে ভীষণ ভয় পেল। ইমরেতের মুখ ভীষণ লাল, দেখেই মনে হচ্ছে মাথায় খুন চেপে আছে তার। ইমরেতকে এইভাবে দেখে নিধির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, সরতে পারছে না। সাহস কি করে হয় তোমার বাড়ি যাওয়ার নাম নেয়ার? আমি যে না করেছিলাম তুমি শুনতে পাওনি? আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, থাকতে পারি না, এটা কি বুঝো না তুমি? দেখুন। কি দেখবো বলো? বলো কি দেখবো? আমি কি আমার বাবা মায়ের বাড়ি যেতে পারি না? না পারো না তুমি। তুমি বিহীন আমার শ্বাসটা যেন আটকে আসে, এটা কি বুঝো না তুমি? আপনি আমার উপরে এভাবে অধিকার দেখাতে পারেন না। অধিকার? অধিকার চিনাস তুই আমারে? আরে ইডিয়েট, তোর উপরে তোর অধিকারই নাই কোনো। তোর উপরে এই ইমরেত চৌধুরী অধিকার শুধু। নিধি ভয়ে আর কোনো কথাই বলতে পারছে না। এই ইমরেত নামক প্রাণীটাকে সে অসম্ভব ভয় পায়। কেন এইভাবে পোড়াচ্ছ আমায়? যখন পোড়াচ্ছ তুমি, এর মলমও তুমি হবে। এই দহনে তোমাকেও মারবো আমি, আর সেখানে তোমার মর্জি হোক বা না হোক। ইমরেত তার কোমরটা অনেক শক্তভাবে চেপে আছে। মনে হচ্ছে তার আঙুল দেবে যে নিধির জামা ভেদ করে ভেতরে ঢুকে যাবে। ভাই। নিধির পুরো কথা শেষ হওয়ার আগে ইমরেত নিধির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। নিধি ঝট করে চোখ বন্ধ করে নিল। ইমরেত অনেক রুডলি কিস করছে। নিধির ঠোঁটের চামড়া মনে হচ্ছে উঠে গেছে। কান্না আসছে না কেন তার? কেন বুকটা ধকধক করছে তার এমন চুমোতে? কেন শোনাতে পারছে না? অপরদিকে ইমরেত কোনো নেশায় জড়ালো সে। কেন এই নিধি নামক নেশাতে মেতে উঠেছে। ছুটাতে চাইছে না, আরও তীব্রভাবে তার সাথে নিজেকে গ্রাস করে ফেলছে। হ্যাঁ, তার নিধিকে চাই, যেভাবেই হোক চায়। সে না চাইলেও তাকে তার চায়। আমি যে তুমিতে আসক্ত। চুমু দিতে দিতে ক্লান্ত হলেও ইমরেত ঠোঁট ছাড়ে নাই নিধির। শুষে নিচ্ছে। এদিকে নিধির শ্বাস আটকে গেছে মনে হচ্ছে। বেশ অনেকক্ষণ পর ইমরেত নিধির ঠোঁট ছাড়লো। দুইজনে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ইমরেত শান্ত হয়ে গেলেও নিধির নিঃশ্বাস এখনো ঘন ঘন পড়ছে। ইমরেত নিধির শরীরটাকে নিজের সাথে মিশিয়ে নিল আরেকটু নিবিড়ভাবে। এই বাবু, এইভাবে শ্বাস ফেলে কেউ? আমি আর পারছি না তোমাকে ছাড়া নিজেকে নিয়ে ভাবতে। এইভাবে নিঃশ্বাস নিলে লোকে কি ভাববে? লোকদের ভাবনা আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার অ্যাবাউট ইউ। সরুন। নিচে যেয়ে সাফ মানা করবে যে তুমি যাচ্ছ না তাদের সাথে। যদি আমার কথার অপোজিট করো, আমি নিজেও জানি না তোমার কি করব আমি। নিধির ঠোঁট মুছে দিলেও ইমরেত আলতো করে। নিধি এমন ছোঁয়াতে শিউরে উঠল। নিধি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে ইমরেত পিছন দিকে নিধিকে ধরে ওর ঘাড়ে মুখ ডোবায়। নিধি থরথর করে কাঁপছে। তোমার গ্রানে, তোমার টুটে, তোমার চুলে মাদকতা কাজ করে আমার জন্য। আর এই মাদকতাতে আমি তীব্রভাবে আসক্ত। ছুটবে না কখনো, আর না আমি ছুটাতে চাই। নিধি যখন নিচে নামে তখন দেখে ইমরেতে খুব আয়েশ করে যমরাজলুকে সবার সাথে খোশ গল্প শুনতে বিজি আছে। আস্ত দানব, ঠোঁটটা কত ব্যথা করছে এখনো। স্মৃতি নিধির ঠোঁটের দিকে নজর গেল। দেখে নিধির ঠোঁট অনেক ফোলা। ইমরেতের দিকে তাকিয়ে বুঝলো এই কিছু একটা করেছে। দুই ভাই একই, মানুষজন বোঝে না। মেহবুব মাহিকে কোল থেকে নামিয়ে স্মৃতির উদাম পেটে হাত দেয় সবার আড়ালে। স্মৃতি শিউরে উঠলেও নিজেকে সামলে নিল। মেহবুবের দিকে রেগে তাকালেও মেহবুবের কোনো ভাবান্তর নেই মনে হচ্ছে। সে কিছুই করে না। স্মৃতি হালকা করে হাত উঠিয়ে সবার মনোযোগ আড়ালে মেহবুবের পেটে দিল কোনোই দিয়ে ধাক্কা। মেহবুব আউজ বলতে চেয়েও মুখেই রেখে দিল ব্যথাটা, কারণ সামনেই সবাই বসে আছে। নিধি তার মায়ের পাশে গুটিসুটি মেরে বসে আছে। ইমরেত তার সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে আর নিধির দিকে মগ্ন হয়ে আছে।
নিধি আর চোখে তাকালেও বুঝতে দিচ্ছে না ইমরেতকে, কিন্তু ইমরেত নিধির আর চোখে দেখাটা বুঝতে পেরে পাকা হাসি দেয়। নিধির বাবা মাকে আর বলতে পারলো না যে তাদের সাথে যেতে চায়। যখনই তার মাকে সে কিছু বলতে চাইছে তখনই ইমরেত তার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। বেচারা নিধি না গিলতে পারছে ইমরেতকে, না হজম করতে পারছে। এদিকে স্মৃতি ইমরেতকে সবার আড়ালে হাসতে হাসতে নিয়ে যায়। যার জন্য এত আমার গম্ভীর মুখ দেবর ডেসপারেট হয়ে আছে, তাকে সারা জীবন তোমার করার জন্য তার বাবা মা তোমার ভাইয়াকে কথা দিয়ে দিয়েছে। ওনার কথা না দিলেও আর স্মৃতি না চাইলেও আমি ঠিক ওর প্রথম বর্ষের পরীক্ষার পর তুলে নিয়ে যেয়ে বিয়ে করতাম। দুই ভাই একই, তোমার ভাইয়ের মতো হইলে বেচারি নিধির কপালে যে কি আছে। ওর কপালে ভালো আছে, এরকম ট্রাভেল রুলে পাচ্ছে হ্যান্ডসাম জামাইকে। স্মৃতি হেসে তাদের কাছে রওনা দিল। আর ইমরে তো খুশি, স্মৃতির বাবা মা সব কিছুই জানে, আর কথাও দিয়েছে সে নিধি তার হবে। নিধির বাবা সরকারি যে কাজ আটকে ছিল, ইমরেত তার লোক দিয়ে ফাইল আইনিভাবে নিয়ে আসছে। সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে নিধির বাবা মা সবাই চলে গেল। এমনিতে নিধির বাবা মাকে এতদিন পর দেখতে পেয়েছে। জমিদারের ছেলের জন্য দেখতে যেতে পারে না গ্রামে, কান্নাকাটি করে বিদায় দিয়ে নিধির বাবা মাকে। নিধি নিজের চোখ ফুলিয়ে ফেলেছে। ইমরেত ইশারাতে না করেছে কাঁদতে, কিন্তু নিধি যতবারই ইমরেতের দিকে তাকিয়েছে ততবারই আরো জোরে কেঁদেছে। মাহি বারবার এসে চোখ মুছে দিচ্ছে। স্মৃতি রাতের খাবারের জন্য ডাকলে দেখে কাদার জন্য মাথা ভার হয়ে গেছে, এখন আর উঠতে পারছে না সে। আমি খাবো না ভাবি, তোমরা খেয়ে ঘুমাও। নিধির মাথা ধরে বলল। স্মৃতি নিচে এসে ইমরেতকে জানালো। ইমরেত জানায় তারা খেয়ে নিয়ে ঘুমাতে যেতে, নিধিকে উনি খাওয়াবে। ইমরেত অফিসের কিছু কাজ সেরে হসপিটালের কিছু খোঁজ নিয়ে খাবার নিয়ে নিধির রুমে গেল। নিধির রুমে যে ইমরেতের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। নিধির পরনে প্লাজো হাঁটু অব্দি উঠে আছে, আর টি শার্টটা উঠে আছে হালকা। ফর্সা পেট দেখা যাচ্ছে, চুলগুলো এলোমেলো। কান্নার কারণে চোখে হালকা আর নাকটা অসম্ভব লাল হয়ে আছে নিধির। আই হ্যাভ টু কন্ট্রোল মাইসেলফ, নিজে নিজে বিড়বিড় করছে ইমরেত। কিন্তু যখনই নিধির দিকে তাকাচ্ছে সব আউলে যাচ্ছে। 2-3টা বড় নিঃশ্বাস ফেলে নিধিকে ডাকলো ইমরেত। এই নিধি উঠো, খাও, কে মেডিসিন নিয়ে অফ যাও। নিধি ঘুমের বিভোর আর মাথা ব্যথায় ক্লান্ত থাকার কারণে ইমরেতের ডাকে সাড়া না দিয়ে পিঠ উল্টে দিল। পিঠ থেকে টি শার্টটা আরেকটু উঠে গেছে। ইমরেতের চোখ বেরিয়ে আসার উপক্রম। এই মেয়ের দিকে হুঁশ নাই ঘুমানোর সময়। বিয়ের পর একে তো আমার সাথে বদ্ধভাবে বেঁধে রাখতে হবে রাতে কিংবা যখন ঘুমাবে। ইমরেতের আর কন্ট্রোল হচ্ছে না, চলে যাওয়ার জন্য পা বাড়াতে যেও পারছে না। সে একটা একটা করে পা ফেলে নিধির কাছে গেল। নিধির পিঠের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখ আটকে গেল কোমরের থাকা লাল তিলে। ব্যাস, এটুকুই ছিল কন্ট্রোললেস কেড়ে নেওয়ার জন্য ইমরেতের। নিধি উপর হয়ে শুয়েছিল। ধীর পায়ে ইমরেত যে নিধির পাশে বসলো। মাদকতা চোখ নিয়ে নিধির তিলের দিকে সে তাকিয়ে রয়েছে। সে যখন একটু ছুঁয়ে দিল নিধির লাল তিলটার উপর আঙুল দিয়ে, তখন মনে হয় নিধি ঘুমের মধ্যে কেঁপে উঠল। নিধির কোমরের কাছে ইমরেতের ঠোঁট নিয়ে বেশ কয়েকটা চুমু দিল, আর লাল তিলটাকে আরো রক্তাক্ত করে দিল, সাথে তিলের আশেপাশের জায়গাতেও। নাকে ঘুমানোর শাস্তি প্লাস আমার ভালোবাসা। বাঁকা হেসে ইমরেত কথাগুলো বলে নিধির গায়ের উপর চাদর দিয়ে বেরিয়ে গেল। নিধি খেলো না দেখে নিজেও খেলো না। সকালবেলা যেহেতু আজ শুক্রবার সবাই বাসায় থাকবে, নিধির ঘুম ভাঙলো বেলা 9টায়। নিজেকে ফ্রেশ করবে আপাতত সে, যেহেতু না খেয়ে ঘুমিয়েছে। সে নাড়ি বুড়ি খাওয়ার জন্য পেট থেকে এখন খাও খাও করছে। নিধির মাথাটা হালকা ভার হয়ে থাকলেও ঘুমানোর ফলে ফ্রেশ লাগছে। পাশের টি টেবিলে চোখ গেল নিধির। সুন্দর ব্ল্যাক কালারের র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা উপরে লেখা স্মৃতি। নিধি এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে খুলতে যেয়ে র্যাপিং পেপারের ধারে আঙুল কেটে ফেলেছে। বলেও রক্ত বেরোচ্ছে দেখে সেদিকে মাথা ব্যথায় নেই। মুখ নিয়ে আঙুলটাকে চুষে নিয়ে পুরো কভারটা খুলে দেখলো আইফোন 11 ম্যাক্স। নিধির মুখটা এত বড় হয়ে গেছে। খুশিতে নেচে দিল ফোনপে কিছুক্ষণ। ফোন বেডে রেখে নিধি গেল ফ্রেশ হতে। এতক্ষণ নিধির রুমের সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছিল ইমরেত তার ল্যাপটপের দ্বারা। নিধির এরকম বাচ্চামি দেখে সে 4 বছর আগে ঘায়ল হয়ে তার প্রেমে পড়েছিল। মুচকি হাসিতে ইমরেতকে দারুণ লাগে। যদি নিধি দেখতো
নিধি ওয়াশরুমে যে দেখলো জামা চেঞ্জ করার সময় কোমরের জায়গাতে তিলের অংশটুকু কেমন কালচেটেভাবে লাল হয়েছে। মনে হচ্ছে কেউ ওই জায়গাটা ইচ্ছে মতো খোঁচাচ্ছে। কিছুক্ষণ নাড়াছাড়া করে যখন হদিশ পেল না নিধি, তখন পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল সে। নিধি নিচে যেয়ে দেখলো স্মৃতি কিচেনে আজ রান্না করছে। আজকে তাহলে ভাইয়া কিছু আবদার করেছে, এই জন্য ভাবিপু সকাল সকাল আসছে। থ্যাংক ইউ। স্মৃতিকে পিছন থেকে ধরে নিধি বলল। আচমকা ধরাতে স্মৃতি ভয় পেল। নিধির বাচ্চামো দেখে হেসে দিল। তা কিসের জন্য থ্যাংক ইউ শুনি? এই যে ফোন। স্মৃতি বুঝলো ইমরেত দিয়েছে তার নাম করে। গতকালই তো জানালো সে যে নিধিকে ফোন দিবে। তুমি কিভাবে জানলে ভাবিপু যে আমার ফোন ভেঙে গেছে? আমাকে তুই ম্যাজিশিয়ান ডাকিস না, আমি আমার ম্যাজিক দিয়ে জেনে ফেলেছি। নিধিও ফিক করে হেসে স্মৃতিকে ধরলো। নিধি স্মৃতিকে হেল্প করলো কিচেনে, ডাইনিং খাবার সাজালো। সবাই খেতে আসছে নিচে। ইমরেত নিধির দিকে তাকালো, যেমন নিধিকে প্রফুল্ল দেখছে মনে হয় কাল কেঁদেছেও। সবাই যখন খেতে বসলো, নিধি আর চোখে ইমরেতের দিকে তাকিয়ে ফোনটা লুকিয়ে ফেললো। না জানি এই যমরাজ এই ফোনটাও খেয়ে দেয়। ইমরেত খেয়াল করলেও মনে মনে হাসলো সে। নিধি মাহিকে কোলে নিয়ে নাস্তা খেতে বসলো। খাওয়া শেষে সবাই লিভিং রুমে আড্ডা দিচ্ছে। নিধি মায়ের সাথে খেলাতে ব্যস্ত, ইমরেত নিধিকে দেখতে ব্যস্ত, আর মেহবুব স্মৃতিকে জ্বালাতে ব্যস্ত। এমন সময় এক ফ্যামিলি তাদের লিভিং রুমে এরিয়াতে উপস্থিত হয়। গার্ড জানালো যখন ইমরেতকে, তখন সে পারমিশন করে আসার জন্য। ধর্নাঢ্য পরিবার থেকে এসেছে তা বুঝলো তাদের গেট আপ দেখে। নিধি উঠে চলে গেল মাহিকে নিয়ে। সবাই নিজেদের মতো কুশলাদি করলো। ইমরেত বসে নিজের ফোন গুতাচ্ছে। আসলে যে জন্য আমরা এসেছি সেটা বলি এখন। জি অবশ্যই বলুন। আসলে যে মেয়েটি এখান থেকে উঠে গেল তাকে আমার ছেলে কলেজের রাস্তা পার হওয়ার সময় দেখছে। ইনফ্যাক্ট বিয়ে করার জন্য এক প্রকার অস্থির হয়ে গেছে। তাই ওই মেয়ের জন্য আমার ছেলে বিয়ের প্রস্তাব এনেছি। আমার ছেলে আসতে চেয়েছিল, কিন্তু ওর জরুরি বাইরে যাওয়া লাগবে, সেজন্য আসতে পারিনি। নিধিকে মিন করাতে করতেই ইমরেত তখনই চোখ তুলে তাকিয়েছিল। যখন পুরো কথা শুনলো তখন রেগে আগুন হয়ে গেছে, চোখটাও লাল হয়ে গেছে। মেহবুব আর স্মৃতি একে অপরের মুখ চাওয়াচাই করছে আর ইমরেতের দিকে তাকাচ্ছে। লিভিং রুমে ইমরেতের হাত মুঠো করে বসে আছে, কপালে ভর দিয়ে, মেজাজ তার সপ্তমে উঠে আছে। স্টপ ইট। ভদ্রলোকের বউ ইমরেতের এমন ধমক শুনে ভয়ে লাফিয়ে সোফার উপর পা তুলে উঠে বসে গেছে। স্মৃতিও ভয় পেয়ে গেছে। মেহবুব জানতো এমন কিছু হবে। সে তার ভাইকে বলল, রিল্যাক্স ছোটো, ঠান্ডা মাথায় কথা বল। কিভাবে শান্ত হয়ে উত্তর দিব? ওনারা কাকে নিয়ে কথা বলছেন? কার জন্য প্রস্তাব এনেছেন? আই নো, বাট দে আর নট অ্যাওয়ার অফ দিস ভাই। আই ডোন্ট কেয়ার, প্লিজ সেম দেভ টু ইউ লিভ ফ্রম হেয়ার। ওগো, এই ছেলে কি পাগল হয়ে গেছে? এমন চিল্লে উঠছে কেন একটু পর পর? আহ চুপ কর তো। এই আপনারা এখনো বসে আছেন? উঠে যান এখান থেকে। এমন চিল্লাফাল্লা শুনে নিধি মাইকে ঘরে বসে আসলো কার্টুনের চ্যানেল দিয়ে, আর নিজে নেমে আসলো নিচে। নিধিকে নিচে দেখেই ইমরেতের মনে হচ্ছে আরও খেপে গেছে। এই তুমি নিচে নামছো কি জন্য? পা বেশি বড় হয়ে গেছে? সৌন্দর্য দেখাও সবাইকে। আরে এই লোক পাগল হয়ে গেল নাকি? আমি আবার কি করলাম? নিধি তুই উপরে যা বোন। কি হয়েছে বলবা তো? এমন করছো কেন তোমরা সবাই? তোমার সব কিছু তো জানার শখ কেন? যেতে বলছে যেতে পারছো না? নাকি নিজে যে সুন্দরী এইটা নিয়েছে গিয়ে সবাইকে দেখাতে হবে? একটা কথা কারো শুনো না, যত বড় হচ্ছ তত বেশি বুদ্ধি হাঁটুর কাছে যাচ্ছে। এত বেয়াদব কেন তুমি? কলেজে কি পড়তে যাও নাকি ছেলেদের নিজের রূপ দেখাতে যাও? যে বাসায় প্রস্তাব আসে তোমার জন্য। আচ্ছা, পাগলের ফ্যামিলিতে ছেলে আমার মেয়ে পছন্দ করলো। ইউ শেট আপ ইউর মাউথ। আমার বাসায় আমার বউয়ের জন্য প্রস্তাব আনেন? আপনার সাহস তো কম না? বেরোন এখান থেকে, আউট। আর তুমি ছেলেদের সাথে তো মেলামেশা কেন? নিজে যে মেয়ে সেইটা কি ভুলে যাও? কতবার না করেছি মিশতে, বলো কতবার? আসলে আমারই ভুল হয়েছে, এমন অল্প বয়সে মেয়েকে আমি ভালোবেসেছি। মাথায় একটু বুদ্ধি নেই, ড্র্যাং ড্র্যাং করে নিচে নেমে চলে এসেছে। আরে সামান্য তো নিজের বুদ্ধি কাজে লাগাও। ইমরেত নিধির বাহু ধরে কথাগুলো বলছে। নিধির চোখ দিয়ে গলগল করে পানি পড়ছে। এতগুলো কথা সে প্রথম শুনল ইমরেতের থেকে।
হ্যাঁ, সে জানে ইমরান তাকে দেখতে পারে না, কিন্তু তার মনে তাকে নিয়ে এত তিক্ততা। ছেলে বন্ধু কই তার? যে দুইটার সাথে কথা বলে তাদের অলরেডি গফ আছে, দুইজনকে ভাই হিসেবে দেখে। যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তো এখানে তার কি দোষ? মানছে সে একটু কম বুদ্ধির মেয়ে, তাই বলে এত কথা শোনাবে তাকে? কয়দিন আগে সে না প্রেম নিবেদন করলো, তাকে নিয়ে সেও কিছু কিছু ভাবতে শুরু করেছিল। সব কি মোহ ছিল? নিধির মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ইমরেত, কুল ডাউন, অনেক বলে ফেলেছো। ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে, আমি নিতে পারছি না ওকে আর। স্মৃতি বিস্ময় হয়ে তাকিয়ে আছে যে রাগের শিকার হয়ে ইমরেত নিধিকে যতগুলো কথা শোনালো, এর ফল না তাকে পস্তাতে হয়। নিধির মনে হচ্ছে আকাশ থেকে পড়েছে ইমরেতের এই বিহেভিয়ার দেখে। নিজেকে সামলে নিয়ে উপরের দিকে যাচ্ছে, কিন্তু পাটাও মনে হচ্ছে চলছে না। ধীর পায়ে রুমে যেয়ে মাহিকে তার মা ডাকছে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। নিধির বুক ফেটে কান্না আসছে। এরকম বকা কখনো কোনোদিনও খায়নি সে। কি দোষ ছিল তার? সে তো জানতো না তার বিয়ের প্রস্তাব আসছে। সে জানলে কি নিচে নামতো? বাবা মাকে তার খুব মনে পড়ছে। বালিশ আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। স্মৃতি পিছন পিছন এসে দরজা নক করে রেসপন্স পায়নি। টেনশনে তার জানও শুকিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল আজকে? অপরদিকে ইমরেত নিজের রুমে এসে নিজেকে লক করে বসে আছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করেই যাচ্ছে, তারপরেও ক্ষান্ত হয় না সে। সাহস কি করে হলো আমার নিধির জন্য বিয়ে আনার? নিধির উপর শুধু আমার এই ইমরান চৌধুরীর অধিকার। নিধি শুধু আমার। সব কয়টাকে শেষ করে দিব যে আমার নিধিকে কেড়ে নেওয়ার জন্য আসবে। হাতে থাকা ফ্লাওয়ার ভাস ভেঙে বলল। যখন ইমরাত একটু শান্ত হলো, তখন তার টনক নড়ল। নিধির সাথে ক্রোধের বসে কি বিশ্রী বিহেভিয়ার করেছে মনে পড়তে তার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাৎক্ষণিকভাবে ইমরাত নিজের রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল নিধির রুমের উদ্দেশ্যে। নিধির রুমের দরজা ধাক্কিয়েই চলে যাচ্ছে, কিন্তু নিধি দরজা খুলে না। স্মৃতি এমন দরজাতে বাড়ি দেওয়ার আওয়াজ শুনে মাহিকে বুক থেকে নামিয়ে মেহবুবের কোলে দিল ওকে দেখে রাখার জন্য। স্মৃতি ছুটলো নিধির ঘরের দিকে, যেহেতু আওয়াজটা। কি করছো কি এখন তুমি? দেখো না ভাবি, নিধি দরজা খুলছে না। এই নিধি, দরজা খুলো। ও খুলবে না, আর ও না করেছে যেন কেউ বিরক্ত না করে। তুমি তো চেয়েছিলে যেন ও তোমার সামনে না আসে। ভাবি প্লিজ, তুমিও জানো আমি রাগের মধ্যে বলেছি। রাগ উঠলে হুঁশ থাকে না। আর ও বললেই হলো দরজা খুলবে না। এই খুলো, লাস্টবার বলছি। তখন না হয় রেগে বলেছি, এখন কিন্তু সত্যি সত্যি তোমার কানের নিচে তাপ্পড় পড়বে একটা। কাম উইথ মি। ইমরেতের হাত ধরে স্মৃতি টেনে নিয়ে গেল ডাইনিংয়ে। ইমরেতের সামনে পানির গ্লাস ধরলো স্মৃতি। ইশারায় জানালো পানিটা খেতে হবে এখন তাকে। ইমরেত পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খতম করে ফেললো। লিসেন টু মি কেয়ারফুলি ভাই। তুমি আজ যা ওকে বলেছো, অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখনই বাড়ি ছেড়ে চলে যেত। কিন্তু ও আছে, কারণ ওর মা বাবা আমাদের উপর অনেক ভরসা করে ওকে এখানে পাঠিয়েছে। সে চায় না তার বাবা মায়ের কাছে আমরা ছোট হই। আর তুমি যা বলেছো আজকে, তাতে তুমি নিজেও জানো নিধির মতো মেয়ে এই আমাদের জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। নিধির চালচলন যেমন সোজা সরল, তেমনি নিধির মনটাও পানির মতো স্বচ্ছ। নিধিকে আমার ছোট বোন আর কলিজাও ভাবি, কারণ আমার নিজের কোনো বোন নেই। তুমি যখন নিধিকে এইসব বলেছিলে, মনে হচ্ছিল তোমার গালে একটা থাপ্পড় মারি, কিন্তু দেইনি। কেন জানো? নিধিকে যেমন বোন ভাবি, তোমাকে আমি ভাই ভাবি, কারণ আমার ভাই নেই। নিধিকে যতটা ভালোবাসি, আমি তোমাকেও আমার ভাই হিসেবে ঠিক ততটাই ভালোবাসি। তাই তোমাকে বোন হিসেবে আমার শাসন করতে বাধা নেই। তুমি নিজে বুঝতে পারছো। এখন রাগের বশে কথাগুলো যা বলেছো তা ভুল। রাগের বশে আমরা অনেকটা হিংস্র হয়ে যাই। তুমি তো এমন ছিলে না। আমি জানি, যতটুকু তোমাকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি যে তুমি তোমার এইসবের প্রতি কন্ট্রোল রাখো। তবে আজ কেন এমন হলো জানি। নিধিকে নিয়ে তুমি অতিরিক্ত সিরিয়াস, অতিরিক্ত ভালোবাসো তুমি ওকে। কিন্তু তুমি আজ ওকে বলেছো, তাতে তোমার জন্য ওর মনে একটা দাগ কেটে গেছে। সে অনেক কষ্ট পেয়েছে ইমরেত। I know that I hurt her a lot, but she also have to you. I so mad about her that time. সবাই সবকিছু বোঝে না ভাই। তুমি যতটা ম্যাচিওর ও ততটা না। ও নরম মনে অনেক আঘাত পেয়েছে তোমার এই বিহেভিয়ারে। আমি ওকে মানিয়ে নিয়ে আসি। এখন না, আজ এমন ধকল গেছে ওর উপর, সময় দাও। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে ভাবি।
ওকে ছাড়া আমার নিঃশ্বাস নেওয়াটাও দায়। আমি তো ওকে পাগলের মতো চাই। ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সেই 4 বছর থেকে। ওকে আমি কারোর সাথে দেখা তো দূরে থাক, আমি ভাবতেও পারবো না। নিধি সবসময় উল্টাপাল্টা ডিসিশন নেয়। এই যেমন কয়দিন আগে হোস্টেল খুঁজছিল, আজকে আমার বিহেভিয়ার দেখে যদি অন্য কিছু করে, ও যদি আমাকে ছেড়ে যেতে চায়, আমি ওকে কোন করে ফেলবো একদম। ইমরাত স্মৃতিকে কথাগুলো রাগে বলে উপরে চলে গেল। নিজের রুমে এসে ধরাস করে দরজা লাগিয়ে দিল। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এগোলো। সে জানে ইমরাত রাগী যতটুকু, তার চেয়ে অধিকতর ভালোবাসে বেশি নিধিকে। মেহবুবও তাকে তুলে নিয়ে বিয়ে করেছিল যখন তার বিয়ের কথা অন্য কারোর সাথে চলছিল। মেহবুব স্মৃতির উপর যতটা দুর্বল, স্মৃতিও ততটাই দুর্বল। মেহবুবের শ্বাসের রাজত্ব করে যদি স্মৃতি, তাহলে স্মৃতির মনে রাজত্ব করে মেহবুব। এরকম পাগলামির ভালোবাসা দেখে স্মৃতি মেহবুবের ভালোবাসার জালে পড়েছিল। ঘরে এসে স্মৃতি মেহবুবের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। দরজা লক করে এসে মাহিকে সাইডে দিয়ে কোলবালিশে দিল যেন পড়ে না যায়, আর তার পাশে শুয়ে পড়ল স্মৃতি। স্মৃতির পাশে মেহবুব গভীর ঘুমে মগ্ন। মেহবুবের বুকে মাথা দিয়ে কিছুক্ষণ বুকের টিপ টিপ শব্দ শুনল সে। হ্যাঁ, এখানে স্মৃতির বসবাস। মেহবুবের ঠোঁটে স্মৃতির একটু চুমু খেলো। মাথার চুলগুলোতে হাত বুলাতে শুরু করলো স্মৃতি। মেহবুব ঘুমের মধ্যে স্মৃতির পেটে হাত দিয়ে পা উঠিয়ে দিল তার উপর। স্মৃতির গলাতে মেহবুবের মুখ, আর ঘুমের ঘরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে স্মৃতির গলাতে। স্মৃতিও আর একটু চাপটে ধরল মেহবুবকে। নিজের উপর রাগ লাগার কারণে ইমরাত রাত্রি 12টার দিকে গোসল করতে ঢুকেছে। কোনো ক্রমেই তার রাগ কমছে না নিজের উপর থেকে। এমনিতে তার নিজের সব কিছুর প্রতি কন্ট্রোল, তবে আজকে কেন এরকম নিধির সাথে করলো? তার নিধি কতটা কষ্ট পেল এই জন্য। 1 ঘন্টা ধরে শাওয়ার নেওয়ার কারণে ইমরাত নিজেকে মুছে বের হয়ে আসলো। ভাবছে নিধির কাছে আবার যাবে কিনা। নিধি তো দরজা লক করে বসে আছে। দরজার ভিতর থেকে সিসিটিভি ফুটেজও কিছু দেখা যাচ্ছে না। ভেঙে দিয়েছে নাকি কে জানে, কিন্তু ও জানবে কিভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে? চিন্তা করতে করতে ইমরাতের এক প্রকার মাথা ফেটে যাচ্ছে। ঘুমের মেডিসিন নিল, নয়তো এখন চিন্তার নামক যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে না। 8 ঘন্টা পর সে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাত্রি 3টা বাজে। নিধি বালিশ চেপে ফোঁস করে কাঁদছে আর হাতে থাকা চিপসের প্যাকেট গিলছে। সিসিটিভি ক্যামেরার দিকে চোখ দিয়ে রাখছে। তার মেজাজ গরম এই জন্য যে এই যমরাজের সাহস কী করে হলো আমার ঘরে সিসিটিভি রাখার। খবিশ লোক কোথাকার। নিধির পরক্ষণে নিচের কিছু কথা মনে হলো। তখনই মনে হলো এই দানব ডাক্তারকে সে ভালোবাসতে শুরু করেছে। নিধির কান্না যখন শুরু হয়, তার কান্নার সাথে হিচকি ওঠার অভ্যাস আছে। হিচকি উঠতে আরম্ভ করেছে, তাই উঠে পানি খেতে যেয়ে দেখে জগে পানি নাই। তখন চোখ মুখ মুছে জগ নিয়ে পানি আনতে যায় সে নিচে। সিঁড়ির কাছে এসে শুনতে পেল সে স্মৃতি আর ইমরাতের কথোপকথন। আর একটু কান উঁচিয়ে এসে শুনতে গেল কি নিয়ে কথা হচ্ছে। স্মৃতি আর ইমরাতের সম্পূর্ণ কথা শুনে চোখ দিয়ে আবারও তার নোনা জল বইছে। এদিকে তার হিচকিও থেমে গেছে। সে তার রুমের দিকে পা বাড়ালো। আমাকে বকছেন না মিস্টার দানবরূপের ডাক্তার? আপনাকে যদি নাকে দড়ি দিয়ে না করিয়েছি, আমার নামও নিধি না। আমাকে আপনি কাঁদিয়েছেন। আমার মতো ভোলা মেয়েকে এই অপরিচিত লোকের সামনে অপমান করেছেন। আপনার হাল যে আমি কি করি শুধু বুঝবেন এখন থেকে। নিধি আপন মনে কথাগুলো বলছে আর চিপস চিবোচ্ছে। চিপসটা ছিল তার হ্যান্ডব্যাগে। স্মৃতি প্রায় এটা সেটা খাওয়ার তাকে টাকা দেয়। এটা মেহবুব দিয়েছিল, বাইরে থেকে এনে রাখাই ছিল ব্যাগে। চিপস খাওয়া শেষ করে পানি খেয়ে একটা লম্বা ঘুমের দিকে নিজেকে নিয়ে গেল। নিধি সকালবেলা রেডি হয়ে পাউরুটি দিয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। স্মৃতিকে তার দেওয়া ফোন নিধি ব্যাক করে দিয়ে বলেছে, আপাতত এটার দরকার নেই ভাবিপু, তোমার কাছে রাখো। স্মৃতি প্রতি উত্তরে কিছু বলতে পারেনি। সে বুঝতে পেরেছে নিধি ঠিক কতটা কষ্ট পেয়েছে। এদিকে ইমরাত ঘুম থেকে উঠে বেলায় 1টা। মেডিসিনের চাপে সে এতক্ষণ উঠে নাই, বেহুশ হয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে নজর গেলে তার চোখ কপালে উঠে যায়। ধরফড়িয়ে উঠে সে ফোন হাতে নিয়ে দেখে সেম টাইম। অসংখ্য মিসড কল, তবে বেশিরভাগ অফিসার হসপিটালের, আর কিছু স্প্যাম কল। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিধির রুমের দিকে গেল। গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু নিধি নাই। ইমরাত টি-শার্টটা ঠিক করতে করতে নিচে গেল স্মৃতির কাছে জানতে। মাহিকে গোসল করেই খেলনা দিয়ে ঘরে বসিয়ে রেখে স্মৃতি নিচে আসছে মেহবুবের টিফিন ক্যারিয়ার অফিসে পৌঁছে দেওয়ার জন্য।
সে কিচেনে বসে সেইগুলো টুকটাক রেডি করছে। ইমরেত হন্তদন্ত হয়ে ছুটে আসছে স্মৃতির কাছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। ভাবি নিধি কোথায়? খুঁজে পাচ্ছি না যে। আরে তুমি এমনি শ্বাস নিচ্ছ কেন? বিপি লো হয়ে গেছে নাকি আবার? দেখিয়ে বসো। আমি ঠিক আছি। আগে তুমি বলো নিধি কই? ফোনটাও অফ দেখি। ওকে ফোন রেখে গেছে? ভাই বসো আগে। নিধি ভার্সিটিতে গেছে, আর কালকে বকা খেয়েছে তো এজন্য ফোনও নাইনি। আসলে তুমি কথা বলো কেমন। না ভাবি, আমিও ভার্সিটি যাব। হ্যাভ সাম পেশেন্স ভাই। স্মৃতি মেহবুবের টিফিন পাঠিয়ে ফোন থেকে মেসেজ করলো মেহবুবকে, যা দিয়েছি তা যেন ব্যাক না আসে। ব্যাক আসলে ঠোঁটের ছাল তুলে নেব আমি। স্মৃতি ইমরেতকেও খাইয়ে দিল। স্মৃতি বুঝেছে ইমরেত কালকের বিহেভিয়ারের জন্য ভয় আছে, নিধি না কিছু করে বসে। কেমন ক্লান্ত লাগছে তাকে। আল্লাহর কাছে সব ঠিক করে দেওয়ার জন্য বলছে বারবার স্মৃতি। অফিসে মেহবুব কাজ সেরে ফোন চেক করলে দেখে তার বউ মেসেজ দিয়ে পাঠিয়েছে। মেসেজ দেখে বাঁকা হাসি দিল সে। মেসেজ পড়তে পড়তে ড্রাইভার সে দরজা নক করে খাবার দিয়ে গেল। এখন তো এইসব খাবো, রাতে তোমাকে না পেলে তোমারও ঠোঁটের ছাল তুলে নিব। আমি মেহবুব চৌধুরী। নিধি সন্ধ্যায় বাড়িতে আসে, কিন্তু কারোর সাথে দেখা করে না। যেখানে ইমরেত থাকে সেখানে যায় না। খাবারও নিজের ঘরে খায়, দরজা সবসময় বন্ধ করে রাখে। নিধি প্রতিদিন খুব সকালে যায় আর সন্ধ্যায় আসে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। 7 দিন পর এইভাবে নিধির বিহেভিয়ার 7টা দিন ধরে চালাচ্ছে। ইমরেতের বাড়িতে থেকেও ইমরেতের সাথে দূরত্ব বজায় রেখে চলেছে। ইমরেতের এদিকে দম বন্ধ হয়ে আসছে। নিধির উপর এত বেশি রাগ জমেছে এই কয়েকদিনে বলার কথা না। হসপিটালের কোনো সার্জারিতে হাত দিতে পারেনি সে, না অফিসের কোনো কাজে। ইমরেত আজ নিধি নামক একটা বিহিত করেই ছাড়বে। যা বলেছিলাম সেটার খোঁজ। নিধি ভর দুপুরবেলা ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। মাত্র একটা বাচ্চার টিউশনই শেষ করলো সে। এখনও অনেক বাচ্চা বাকি আছে। হ্যাঁ, সে টিউশনই আরম্ভ করেছে। সিদ্ধান্ত নেয় ইমরেতের বাসা ছেড়ে দেওয়ার। 1 পা 2 পা করে আগাচ্ছে, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে নিধির। তার সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে সেখান থেকে একটা পুরুষ নেমে এসে নিধির গালের উপর সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারলো। এমন ক্লান্ত শরীর আর এমন থাপ্পড় খেয়ে নিধি আর টাল সামলাতে পারলো না। সে নিচে বসে গেল। ঝাপসা চোখে দেখে শুধু একটা কথা বলল, যমরাজ, আপনি আমাকে আবার মারলেন। নিধি কথাটা বলেই জ্ঞান হারিয়ে ফেলল। মেঝেতে তার মাথাটা পড়ার আগে ইমরেত নিধির মাথাটা তার বুকের সাথে চেপে ধরলো। আশেপাশের মানুষ তাকাচ্ছে তাদের দিকে। ইমরেত সবার দিকে কেমন রক্তচক্ষু নিয়ে তাকালো। শো এন্ড নাও গো অল অফ ইউ। আমার বউ বেশি তেরামি করেছিল তাই মেরেছি। দেখা শেষ, জাস্ট লিভ। তোমার অবস্থা যে এখন আমি কি করি এখন থেকে টের পাবা। 7টা দিনের তীব্র জ্বালা তোমার উপরে আমি ঝাল তুলব। নিধিকে কোলে নিয়ে ইমরেত গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। বিকালবেলা নিধি জ্ঞানহীন হয়ে বেডে পড়ে আছে। স্মৃতির পাশে মেহবুব দাঁড়িয়ে আছে। ইমরেত হাত মুঠো করে সোফায় বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে এখনো যমরাজের রাগ কাটেনি। একে কোথায় পেলি তুই? এরকম ভাবে পড়ে আছে কেন? জ্ঞান হারালো কিভাবে? এরকম নানান প্রশ্ন স্মৃতি 2 ঘন্টা যাবৎ করেই যাচ্ছে ইমরেতকে, কিন্তু ইমরেত কাউকে কোনো জবাব দিচ্ছে না। ভাই বলবি তো নাকি? ও 7 দিন যাবত ঠিকঠাক খায় না। তুমি যে খাবারগুলো প্রতিদিন দিয়ে আসো সেইগুলো প্রতিদিন সকালে দারোয়ানকে দিয়ে আসে। টিউশনই করাচ্ছে এই 7 দিন ধরে। রোদে হেঁটে আসে। স্মৃতি আর মেহবুব প্রচণ্ড অবাক হলো। নিধির মুখ দেখে মনে হচ্ছে এই কয়েকদিনে ইচ্ছে করে না খেয়ে নিজেকে কষ্ট দিয়েছে। রাগ আমার উপর সেহেতু জালটা আমার উপর দিয়ে মেটাতো সে। কেন সে নিজেকে কষ্ট দিল? ও কি জানে না ওর কষ্টে আমার দ্বিগুণ কষ্ট হয়? স্মৃতি আর মেহবুব কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে তাদেরও ভুল। নিধির দিকে কড়া নজর দেওয়া উচিত ছিল। বাচ্চা মেয়ে আমানত সে, কিন্তু দিনের পর দিন সে নিজেকে এইভাবে কষ্ট দেবে এটা ধারণার বাইরে ছিল তাদের। ভাইয়া, তুমি ওর বাবা মাকে ফোন দাও, বিয়ের ডেট ফাইনাল করো। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ এক্সকিউজেস। ও যা করেছে সে নিয়ে আমি আর রিস্ক নিতে চাই না। মেহবুবও সায় দিল, কারণ নিধির কর্মকাণ্ডে সেও ভয় পেয়ে গেছে কখন কি করে বসে। স্মৃতি শুধু এক ধানে নিধির শুকনো মুখের দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে সে নিচে চলে গেল। স্মৃতি চলে যেতেই মেহবুবও পা বাড়ল নিধির বাবা মাকে কল করার জন্য। ইমরেত নিধির দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। আমাকে কষ্ট দিতে আমি মেনে নিতাম,
কিন্তু তুমি তোমার মধ্যে আমার বসবাসটাকে কষ্ট দিয়েছো, সেটা কি করে মেনে নিই বলো? তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। সন্ধেবেলা নিধি টিপ টিপ করে চোখ খুলছে। আশেপাশে তাকিয়ে বেশ খানিকটা সময় লাগলো সে কোথায় আছে বোঝার জন্য। দুর্বল লাগছে তার নিজের কাছে নিজেকে। নিধি বসে উঠতেই পরক্ষণেই মনে হলো তার সামনেই ইমরেত এসে কত জোরে থাপ্পড় মেরেছিল। মনে করতেই চোখে জল ভরে আসলো তার। নিধি চোখ মুছে ওয়াশরুমে গেল গোসল করতে। এরকমভাবে সে 7টা দিন করেছে। গোসল সেরে নিচে যাবে, তার আগে স্মৃতি এসে পড়েছে তার রুমে। স্মৃতি নিধির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। খাবারটা শেষ করো। নিধির বুকটা কেমন মোচড় দিয়ে উঠল স্মৃতির মুখে তুমি ডাক শুনে। কি হয়েছে ভাবিপু? তুমি আমাকে তুমি বলে ডাকছো কেন? কিচ্ছু হয়নি। অপরিচিতদের আমি বয়সে ছোটদের তুমি বলি। কিছু তো হয়েছে, বলো। আমি কোনো ভুল করেছি? করে থাকলে বকো মারো, এইভাবে কথা বলিও না প্লিজ ভাবিপু। তুমি খাবারটা শেষ করো, আমি দাঁড়িয়ে আছি, আমার আরো কাজ আছে। নিধি এবার হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো স্মৃতিকে ধরে। স্মৃতির এরকম বিহেভিয়ারের সাথে সে পরিচিত নয়। স্মৃতিও আর সামলাতে না পেরে উঠে নিধিকে ধরে সেও কেঁদে দিল। একবার বলতে পারতি রাগ কার উপর করেছিস, ঝড় নিজের উপর দিয়ে তুললি। একবার জানতে পারতি। আর না খেয়ে তোর শরীর কত দুর্বল করেছিস বুঝতে পারছিস। ইমরেতের উপর রাগ করেছিস। ইমরেত তোর জন্য পাগল হয়ে হন্য হয়ে আজ খুঁজেছে, রাগে বকেছে, সেটা বুঝছি। কিন্তু তুই বুঝলি না, তার রাগের চেয়েও গভীরতা বেশি। তার উপর ভালোবাসা তার। ইমরেত তোকে কতটা পাগলের মতো ভালোবাসে, তিলে তিলে কতটা না পাওয়ার যন্ত্রণা ভুগেছে আজ 4টা বছর ধরে। আমি দেখে আসছি। আমিও যে তাকে খুব ভালোবাসি ভাবিপু। মানে কবে থেকে? আর ভালোবাসলে এরকম করলি কেন? তারপর নিধিকে বলতে শুরু করলো সেদিনের রাতে স্মৃতি আর ইমরেতের কথা শুনেছে। ইমরেতকে নিয়ে তার আংশিক ফিল নিয়ে বলা। সব শুনে স্মৃতি তো হতভম্ব। এরা দুজনেই এমন আজাইরা কাজ করবে, মাথা খারাপ হবে তার। আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছি, আমাকে কষ্ট দিলে উনিও আঘাত পান। ভালোবাসাটা আমার কতটুকু তার প্রতি সেটুকু বোঝাতে চেয়েছি এই কয়দিনে। আমি তার সামনে যাইনি ঠিকই, কিন্তু তাকে এই কয়দিনের চোখের আড়াল হয়ে আমার জন্য তার চটপটানি দেখেছি। আর আমি সাকসেস হয়েছি, কিন্তু বিয়াদবটা আজ আমাকে আবার মেরেছে। তো কি করবি? তুই এত পাজি, এমন কাজ কেউ করে? তো উনি আমার রুমে সিসিটিভি রাখবে কেন? আমি তো দেখতে পেরেছি যেখানে উনি ক্যামেরা রেখেছিল সেখানে আমার ফার্স্ট এইড বক্স ছিল। আমার আঙুল কেটে যাওয়াতে ওখান থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে যেয়ে দেখি ওখানে সিসি ক্যামেরা। আমি দেখে ভেঙে ফেলেছি তখন। স্মৃতি কি বলবে এদের কাহিনী দেখে বুঝে উঠতে না পেরে নিধিকে খাইয়ে দিয়ে নিচে গেল আর তাকে বলে গেল এমন উদ্ভট কাজ আর না করতে। রাতের বেলা 1টা বাজে, নিধি ঘুমায় না। ইমরেত একবারের জন্য তার ঘরে আসেনি। মেজাজটা নিধির খারাপ হয়ে যাচ্ছে। সেধে আসলে কি হয় বাপু? নিধি আর থাকতে না পেরে ইমরেতের ঘরে গেল, দেখে ইমরেত নাই। তখন সে নিচে গেল ফ্রিজ থেকে আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করবে সে। নিধি নিচে যেয়ে কিচেনে দেখতে পেল ইমরেত খালি গায়ে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে পানির বোতল বের করে খাচ্ছে। ফকফকা বডি দেখে নিধির চোখ কপালে। এত সুন্দর ফিগার কোনো ছেলের হয়? একটু কম সুন্দর হলেও পারত। আরও মেজাজ খারাপ হয়ে গেল সে খালি শরীর নিয়ে নিচে আসছে এই জন্য। এই মুহূর্তে কেউ যদি তাকে খালি গায়ে সুন্দর জমরাজ জামাইকে দেখে ফেলে, নজর দিয়ে দেয়। নিধি যে ইমরেতের মুখ থেকে বোতল নিয়ে নিল। ইমরেত কিছু বলল না। ইমরেতের সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেলল নিধি। আপনি যে রূপবান তা দেখানো লাগবে সবাইকে। নিধির এমন প্রশ্নে ইমরেত ভরকে যে হাসি পেলেও নিজেকে কন্ট্রোল করে নিধিকে অ্যাভয়েড করে উপরে যাচ্ছিল। ইমরেতের এমন অ্যাভয়েডনেস দেখে নিধির মাথা খারাপ হয়ে গেল। ইমরেত যাওয়ার জন্য পা বাড়ালে নিধি ইমরেতের হাত টেনে ধরে সামনে আনলো। এত শক্তি কই পাইল এই মেয়ে? এত দুর্বল দেখলাম তাও। উত্তর না দিয়ে কই যান? আই এম নট ইন্টারেস্টেড। কি বললি? নিধির মুখে তুই ডাক শুনে ইমরেতের চোখ কপালে। সে অন্তত এটা আশা করে নাই। নিধি রেগে ইমরেতকে কাছে টেনে ইমরেতের চুলের মুঠো করে মুখের কাছে যেয়ে তার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল।
আকস্মিকভাবে ইমরাতের চোখ আলুর মতন হয়ে গেছে। সে ভাবতে পারে নাই নিধি এমন কিছু করবে। এদিকে নিধি তার চুল টেনে ঘাটটাকে টেনে ধরে চুমু খেয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ নিধি চুমু খাচ্ছে, তার ঠোঁটে কামড়ও দিয়েছে। ইমরাতেরও আর কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। নিধি সরে যাবে তার আগে ইমরাত তাকে দেওয়ালে চেপে ধরে কেমন তৃষাতুর হয়ে চুমু খেতে আরম্ভ করলো। খালি বুকে নিধির নখের দাগও বসলো কয়েকটা। নিধি কোমর জুড়ে ইমরাতের হাত খেলা করছে। নিধি শ্বাস নিতে পারছে না, কিন্তু ইমরাত ছাড়ছেও না নিধিকে। আধা ঘন্টা পর ইমরাত ছাড়লো নিধিকে। একে অপরের বুকের সাথে লেগে আছে তারা, হাঁপাচ্ছে দুজনেই। ভালোবাসি আপনাকে খুব, কখনো ছেড়ে যাবেন না প্লিজ। এই বলে নিধি ইমরাতকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ইমরাতের বুকে নিধি হেলান দিয়ে আছে। দুজনে এখনো কিচেনে। নিধি ছাড়ছে না আজ ইমরাতকে। ইমরাত ওঠার নাম নিলেই নিধি ভ্যা ভ্যা করে উঠছে একটু পর পর। কোন পিচ্ছিমের পাল্লায় পড়ল সে। কিন্তু নিধির এরকম বাচ্চাপনা দেখেই ইমরাত ফিদা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর দেখলো নিধির সারা শব্দ নেই। তাকিয়ে দেখলো সে নিধি ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে। ইমরাত মুচকি হেসে কোলে করে নিধির রুমে এগোলো। নিধির রুমে নিধিকে শুইয়ে দিয়ে নিধির কপালে চুমু এঁকে দিয়ে বলল ভালোবাসি। নিধির গায়ে কম্বল দিয়ে ইমরাত নিজের রুমে গেল। আজ তার অনেক শান্তি লাগছে। তার নিধিমণি তাকে ভালোবেসে ফেলেছে। কতটা দিন অপেক্ষায় ছিল এই দিনের। ইমরাত নিজের ঘরে যেয়ে বালিশে মাথা দিয়ে চোখ বুজলে নিধির হাসিমাখা ছবি ভেসে ওঠে। এই প্রতিবিম্ব দেখে ইমরাত মুচকি এসে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার চোখ চড়ক গাছ। তার বাবা মা নিচে বসে হেসে হেসে কথা বলছে ইমরাত তার মেহবুব ভাইয়ের সাথে। তার মায়ের কোলে বসে মাহিক কি যেন খাচ্ছে। নিধি মা বলে ডাকতে তার মা তার দিকে হাসি দিল। আমার মা কত বড় হয়ে গেছে যে এখনই বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনে সে অবাক। পরে সব বিস্তারিত আলোচনা শুনে বুঝলো এই যমরাজ অর্থাৎ ইমরাত তার বাবা মাকে ডেকে এনে বিয়ের কথা তুলেছে। বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। ঘরোয়াভাবে বিয়ে হবে। নিধির এক্সাম শেষে বড় করে অনুষ্ঠান হবে। ঘরোয়াভাবে বিয়ে হলেও কিছু টুকিটাকি কেনাকাটা করাই লাগবে। স্মৃতির মন্তব্য, তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় সবাই শপিংয়ে যাবে। ইমরাত নিধিকে একা ডাকলে নিধি শুধু মুখ ভেঙচি দিচ্ছে কখন থেকে। ইমরাত এবার রেগে সবার মনোযোগ ভাগ করে নিধির হাত ধরে পাশের রুমে ঢুকে দেওয়াল চেপে ধরে ঠোঁটে কামড় দেয়। আউচ, আস্ত দানব। হ্যাঁ, তোমারই তো। কোনো সমস্যা? সন্ধেবেলা সবাই খুব শপিং করেছে। মেহবুব আর ইমরাতের কাজ পড়ায় সাথে আসতে পারেনি তারা। নিধির জন্য লাল বেনারসি আর ইমরাতের জন্য সাদা ধবধবে পাঞ্জাবি। স্মৃতি গয়নাও কিনলো নিধির জন্য। শপিং শেষে রাত 10টার দিকে তারা মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসে। ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে তুলে সবাই দাঁড়িয়ে আছে। ইমরাতের চোখ এত বেশি লাল যে মনে হচ্ছে রক্ত বের হবে। শপিং মলে আর রাস্তার সিসিটিভি ফুটেজ আনলো। ল্যাপটপে বসে দেখছে সে। দেখতে পেল নিধিকে একদল ছেলে পিছন থেকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তারা যখন শপিং শেষে নিচে নামলো, সবাই সামনে নিধি পিছনে দাঁড়িয়ে চুল খোপা করে ব্যান্ড দিতে যাবে, অমনি একটা গাড়ি এসে একটা লোক নেমে নিধির মুখ চেপে গাড়িতে নিয়ে চলে গেল। ব্যান্ড ওখানেই পড়ে রইল। আরে এটা রকি না, জমিদারের ছেলে? নিধির বাবার এমন আর্তনাদে ইমরাতের কাজের সব ঘটনা পানির মতো স্বচ্ছ। সব পুলিশ গোয়েন্দাকে জানানো হলো 1 ঘন্টার মধ্যে তার বউয়ের নিউজ চায়। নিধির মুখে হালকা পানি ছিটা পড়াতে আধো আধো চোখ খুলল। দেখলো চারপাশে বিভিন্ন বস্তা, আর তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সামনে তাকালে বসে থাকা মানুষটিকে দেখে নিধির আত্মা শুকিয়ে গেছে। রকি বসে আছে সামনে। তুই কি ভেবেছিস আমারে বিয়ে না করে বড়লোক ডাক্তারকে বিয়ে করবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তুই শুধু আমার। ভাগ্যিস তোর মায়ে আজকে বাসে ওঠার সময় রহিমার মাকে বললো তোর বিয়ের কথা। আমার ছেলে বলে ওখান যে না গেলে ধরতেই পারতাম না তোরে। দরজাটাতে টোকা পড়েছে। রকি বিরক্ত হয়ে বলল, কিরে তোরা বল, আমি আইতাছি। 2 ঘন্টা পর নিধি আবার জ্ঞান ফিরল, কিন্তু বাধা অবস্থায়। রকি দেখি আবার আসছে, কিন্তু চাহনি তার বিশ্রী। জায়গা পড়ছস, আয় বাসরটা সাইরা নেই। না প্লিজ, পায়ে পড়ি তোমার, ক্ষতি করবে না। রকি সেই তোয়াক্কা না করে নিধির গা থেকে ওনাটা টানতে যাবে, অমনি রকির মুখে লাথি পড়াতে মুখ থুবড়ে দূরে পড়ল। নিধি চোখ তুলে তাকালো। হাসি ফুটল মুখে, চোখ দিয়ে বৃষ্টি পড়ছে তার। ইমরাত,
ইমরাত তাড়াহুড়ো করে এসে নিধিকে বুকে ধরলো। নিধির ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে সে নিধির ব্যাগ দেখে দূরে পড়েছে। রকি এগিয়ে আসলে ইমরাত আবারও এক লাথি দিল। রকি নিচে পড়লে বুকে অনেকগুলো লাথি পড়েছে। তার ইমরাতের গালে থাপ্পড়। রকির চেলাপেলাগুলো সবাইকে ধরে নিয়েছে পুলিশ। ইউ ওয়ান্ট টু টাচ মাই ওয়াইফ, ইউ বাস্টার্ড। বলেই ইমরাত রকির মেন পার্টে এক লাথি মারে। রকি মা বলে এক চিৎকার দিল। পুলিশ এসে ইমরাতকে থামালো, নয়তো খুন হয়ে যাবে। ইমরাত নিজেকে শান্ত করে জ্ঞানহীন নিধিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল সে। তার জানটা এখনো ধকধক করছে। নিধিকে পেয়ে সবাই মনে হচ্ছে জান ফিরে পেল। নিধিকে বেডে শুয়ে ইমরাত নিধির গায়ে ইঞ্জেকশন পুশ করলো। বেশ কিছুক্ষণ পর নিধির জ্ঞান ফিরলে সামনে থাকা ইমরাতের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। আর সেই অনাকাঙ্ক্ষিত দিন, নিধি আর ইমরাতের বিয়ের দিন। কিছুক্ষণ আগে বিয়ে পড়ানো হয়েছে। লাল বেনারসিতে নিধিকে ইমরাতের কাছে পুতুল বউ লাগছে। আর ইমরাত, সে তো সাদা পাঞ্জাবিতে রাজার চাইতে কম লাগছে না। আজ নিধির ড্যাব ড্যাব করে ইমরাতের দিকে তাকিয়ে আছে। ইশারায় অনেকবার ইমরাত বলেছে চোখ নামাতে, কিন্তু না, সে ইমরাতকে রীতিমতো গিলে খাচ্ছে। সবাই এই নিয়ে হাসাহাসিও করছে। নিধিকে ইমরাতেরও রুমে বসিয়ে রেখে ইমরাতকে দরজার কাছে আটকে রেখেছে সে। তার পাওনা নাকি তাকে দিতে হবে। ইমরাত সময় ব্যয় না করে স্মৃতিকে টাকা দিয়ে দিল। স্মৃতি হেসে ফেলল যে এত ডেসপারেট বউয়ের কাছে যাওয়ার জন্য। ইমরাত ঢুকে দরজা লাগালো। এদিকে মেহবুব এসে স্মৃতিকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। আরে আরে করছো কি? বয়স হয়েছে, বুদ্ধি নাই? চুপ, আমার এজ 35 মাত্র তো। আরেকটা মাহি চাই। ডোন্ট ট্রাই টু স্টপ মি। ইমরাত দরজা লক করে নিধির কাছে আসতেই এতক্ষণ লাগে আসতে? আমার গরম লাগে। ইমরাত তাড়াহুড়ো করে ঘোমটা তুলে নিধির। চাঁদের আলোতে অপসরেই লাগছে নিধিকে তার। নিধি কদিকে বক বক করছে। ইমরাত হুট করে নিধির ঠোঁটে চুমু খেলো। নিধির এমন আক্রমণের লজ্জায় নেতিয়ে পড়ল। আজকে কোনো কথা হবে না, আজকে আমাদের অনুভূতির সংমিশ্রণ হবে। আজকে আমাদের খুব ভালোবাসি আমার জান পাখিটাকে।